তাহলে দেখি কি অবস্থা, কে কি লিখছিলেন। এথিক্যাল ডিসিশন মেকিং। সো আমাদের এথিক্যাল ডিসিশন মেকিং এ প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা মেইনলি ছিল হচ্ছে যে এটা কেটে দিই। একজন স্টুডেন্ট, সে মাত্র পাশ করছে। এখন তার সিভিতে ওরকম অভিজ্ঞতা না থাকার কারণে জব পাচ্ছে না। আর এখন সে দেখতেছে যে তার এরকম একটা ছোট অফিসে সে কিছুদিনের জন্য ইন্টার্নশিপ বা সামথিং পজিশনের জন্য গেছিল। ওইটাকেই এখন সে বাড়ায় বাড়ায় বলতে চাচ্ছে যে না, এইটা একটা ইম্পর্টেন্ট জব ছিল। হ্যাঁ, and I was responsible for many things. হ্যাঁ, মানে he wants to add it as his experience, সোজা কথা। যে এটাকে একটা ভালো গুরুত্বপূর্ণ কাজ হিসেবে সে দেখাতে যাচ্ছে, যাতে কি হয় যে সিভিতে বুঝেন না ওর ছেলের তো অভিজ্ঞতা আছে, ওকে ডাক দিই। এটাই আমাদের মেইন প্রবলেমটা ছিল। সো এথিক্যাল ডিসিশন মেকিং যে প্রসেসটায়, সেই প্রসেসটায় প্রথমেই আমাদেরকে, আচ্ছা, I would not exaggerate, আমি মিথ্যা কথা বলব না। I understand it's difficult to get a job in real exchange. To metro is not right thing to do. আচ্ছা, resume should be honest because it shows who I am as a person. Uh, it would damage my reputation and future career. ঠিক আছে, I would describe my experience honestly. আসছে। Okay. What tasks I complete, I would also try to improve my skills and look for internships. ঠিক আছে, in conclusion, I believe honesty is more important. হ্যাঁ, ঠিক আছে। তবে এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে কি, যে এখানে আমরা কোনো এথিক্যাল অ্যাপ্রোচ আমরা ব্যাখ্যা করি নাই। হ্যাঁ, আপনাদের যে এথিক্যাল অ্যাপ্রোচ গুলা পড়াইছিলাম, ভার্চু এথিক্স, ইউটিলিটারিয়ান, অথবা ধরেন ফেয়ারনেস, কিংবা কমন গুড, ওগুলার কোনো মেনশন এখানে নাই। আপনি যেটা বলছেন, ইট ইজ মোর অর লেস ইট অ্যালাইন্স উইথ ইওর ক্যারেক্টার, অথবা আবার ইট অ্যালাইন্স উইথ যেটাকে আমরা বলি কজ এন্ড এফেক্ট। হুম, সো এটা করলে এটা হবে। এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে ইউটিলিটারিয়ান দিয়েও ব্যাখ্যা করতে পারি, আবার ইয়া দিয়েও ব্যাখ্যা করতে পারি। ইউটিলিটারিয়ান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব, যে হ্যাঁ ঠিক আছে, অল্প সময় আমার লাভ হচ্ছে, হ্যাঁ আমি হয়তো ইন্টারভিউ কল পাচ্ছি, বাট ইন দ্য লং রান এটা আমার, ইট উইল ড্যামেজ মাই রেপুটেশন এন্ড ফিউচার ক্যারিয়ার। আমরা যদি এথিক্যাল অ্যাপ্রোচটা নাম লিখি, যে এটা আমি এই অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করতে চাই, এবং অ্যাপ্রোচটা আমাদেরকে বলে এইটা, তাই আমি মনে করি আহ, ওর এটা করা উচিত, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওই অ্যালগোরিদমটা ফলো করলে ফলো করা করা হয় আর কি। আচ্ছা, আরো দু একটা দেখি। প্রবলেম স্টেটমেন্ট, শুড টেক এ স্টেপ টু শো মাই এমপ্লয়ার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যেমন দেখেন উনি করছে কি, উনি হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, এই এই জিনিসটা আলাদাভাবে সুন্দর করে লিখছে, একটা আলাদা পয়েন্ট হিসেবে লিখছে, এবং একটা লাইনে ব্যাখ্যা, মানে ওনার লেখায় একটু ভুল হতে পারে কম বেশি, কিন্তু দ্যাট ইজ নট এ মেজর ইস্যু। হ্যাঁ, প্রথম আমাদের লেখার সময় একটু গ্রামাটিক্যাল মিস্টেক হবেই, এটা ইটস নট এ মেজর ইস্যু। ঠিক আছে, আই শুড টেক এ স্টেপ টু শো এমপ্লয়ার মাই এক্সপিরিয়েন্স এট অফ ওয়ার্কিং ইন এ কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, কি আর করা যেতে পারতো? I can include what I did for the class project. I can participate in an on-field internship. এখানে আমরা ৩ থেকে ৪ টা দিব। হ্যাঁ? ২ টা না না দিয়ে আরো আরো ৩-৪ টা দিব। যেমন উম কথার কথা আপনি লিখতে পারেন যে I can আ hone my skills, অথবা I can আ গে do some real life project. ঠিক আছে? এরকম কিছু, বা আ I can gain some certificates. ঠিক আছে? যে আমি কিছু স্কিল সার্টিফিকেট অর্জন করতে পারি। I can apply to more companies, আমি আরো বেশি কোম্পানিতে এপ্লাই করতে পারি। এরকমটাই। ঠিক আছে? বাট হ্যাঁ, যা লিখছেন ঠিক আছে। ঠিক আছে? এখন দেখি কেন I choose the alternative according to virtue ethics, এই যে সামথিং লাইক দিস, হ্যাঁ? এই যে উনি মেনশন করলো virtue ethics কথাটা, তখন আমি বুঝলাম যে উনি কোন অ্যাপ্রোচ এ কথা বলতে চাচ্ছে। যে উনি virtue ethics অ্যাপ্রোচ এ কেন কথা বলতে চাচ্ছে? বিকজ he wants to
describe this thing as a matter of character. যে একজন পার্সন, একজন ভার্চুয়াস পার্সন, একজন রিসোর্সফুল পার্সন, উনি কখনোই মিথ্যা কথা বলবে না। উনি কখনোই ছল চাতুরির আশ্রয় নিবে না। তো সেই ক্ষেত্রে আমিও আমার সিভির মধ্যে কোনো মিথ্যা কথা বা মিথ্যা ইনফরমেশন বা ডিসঅনেস্টি আমি করব না, অনুসরণ করব না। ঠিক আছে? এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ভার্চুয়ালি, অথবা কেউ যদি লিখলো ইউটিলিটেরিয়ান, তখন আমি বুঝবো যে হ্যাঁ, তার নিশ্চয়ই এখানে সে কাউকে কিছু বেনিফিট দিবে, কাউকে কিছু বার্ডেন দিবে। কিন্তু ওভারঅল জিনিসটা বেটার হবে। এরকম টাইপ। প্রফেশনাল লাইফ, if I choose to join my as a paid industry, it may be some delay. I can get a real working experience and I would not need a false information message. Very good. ঠিক আছে? আর ইভালুয়েশন ইমপ্লিমেন্টেশন যেটা আছে, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন। এখানে একটা পয়েন্ট ছিল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন। সেটা হচ্ছে যে I will evaluate the effectiveness of my risk. এটা আফটার a ইয়ার হইতে পারে, আফটার সাম মান্থস হইতে পারে। ঠিক আছে? আদারওয়াইজ I will start again. হ্যাঁ, ঠিক আছে? This answer is better than the last one. কায়সার মনির, গুড জব। এমডি জুবাইর একটা দেখি একটু। আচ্ছা, I will exaggerate my skills and experience for getting a job. এটা আমার প্রবলেম স্টেটমেন্ট। সো এখানে প্রবলেম স্টেটমেন্ট কথাটা একটু লিখে দিয়েন। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে I should start a business. আচ্ছা, এইখানে একটা বিষয় বলি। অল্টারনেটিভ টু জব ইজ নট টু স্টার্ট এ বিজনেস। বুঝতে পারছি? মানে চাকরি করব আমি, কিন্তু চাকরি মানে এমন না যে মানে চাকরি নেই, ব্যবসা বাণিজ্য শুরু করি। এইটা মানে এরকম অ্যান্সারটা আমরা দিব না। আমরা বলবো কি, আমরা হ্যাঁ, জব রিলেটেডই। আমরা চাকরিতেই থাকবো, কিন্তু ওইটা না করে আর কি করা যায়? যেমন এই যে আপনি লিখছেন লার্নিং নিউ স্কিলস, হ্যাঁ? ইটস এ গুড পয়েন্ট। ডেভেলপিং রেলেভেন্ট প্রজেক্ট, এই যে আমি একটু আগে এই কথাটা বলছি। আরেকজনের অ্যান্সারের সময় বলছিলাম। আপনার এখানে লেখা আছে। আ গিভ ফ্রি সার্ভিস ফর শর্ট পিরিয়ড। ওকে, ভেরি গুড। ইন্টার্নশিপ, ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইভালুয়েশন দেখি। যেমন উনিও ভার্চু এথিক্স নিচ্ছে। সো ওনারটা দিয়ে আমি বুঝতে পারছি, এই যে হ্যাঁ, উনি লিখছেন an ideal person, virtuous person should do, হ্যাঁ? That will practice creativity, প্র্যাকটিস। hard work and must offer to এরকম। I think instead of falsifying the CV, freelancing is the most reasonable form. ঠিক আছে, সমস্যা নাই। But again, freelancing, doing business, it's not appropriate answer, হ্যাঁ? যে চাকরি নাই তাই আমি জি স্যার। অন্য একেবারে প্রফেশনই চেঞ্জ করে ফেলতেছি। এরকম না। আমরা ওইটাইতেই থাকবো, কিন্তু আদার্স কি করা? ওইটা হচ্ছে বেটার অ্যান্সার। সমস্যা নাই, আপনি যেটা লিখছেন হবে। এথিক্স এ আসলে রাইট এর রং বলে ওরকম নাই। বাট জি ওই যে স্যার। বললাম যে দেখা যাচ্ছে ওনারটা একটু তাহলে বেটার এইটা হইছে। স্যার আমি চিন্তা করছি কি, মানে সে তো ফ্রিল্যান্সিং করলে আবার সে চাকরিটা তো করতে পারবে, মানে তার একটা হ্যাঁ, এক্সপেরিয়েন্স হয়ে যাবে এক্সাক্টলি, না? এক্সাক্টলি। কোন সমস্যা নেই। এখানে কোন সমস্যা নেই। ওই তো দেখা যাচ্ছে যে উনার অ্যান্সার আমার, মানে আমরা দিন শেষে মানুষ স্যার। একজনেরটা পছন্দ হয়ে যদি ৬ দেই, আপনাকে ধরেন আমি ৫ দিলাম। এরকমটা। এরকম জি সমস্যা স্যার। নাই। এটাতে কোনো ইস্যু হবে না। I will start exploring the এরকম some difficulties. I will আচ্ছা, ঠিক আছে। 6 bags, হ্যাঁ, ঠিক আছে। এখানে আবার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন সুন্দর মতো লেখা। হ্যাঁ? সো that is also a good answer. এমডি রিয়াদ এটা একটু দেখি। New graduate student cannot get a job because he does not have a real work experience because of this. আচ্ছা, এখানে একটা যে মিস্টেকটা হচ্ছে, এখানে আমার প্রবলেম স্টেটমেন্টটা ২ লাইন হয়ে গেছে, হ্যাঁ? এখানে একটা ডট চিহ্ন দিচ্ছি, তারপর আবার আরেকটা সেন্টেন্স। একটা লাইন লিখব। বুঝতে পারছি? হ্যাঁ? একটু স্যার এই কমপ্লেক্স। প্রবলেম স্টেটমেন্টটা কি ঠিক আছে? হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু ওই যে দেখেন তাহলে এটা এর হচ্ছে আগের স্যার এক্সাক্টলি উদাহরণগুলো ওই দেখছেন? স্লাইডের মতো করে লেখা, তো ধরেন আমি ওই সেম টাইপেরই লিখছি, জাস্ট এই প্রবলেম স্টেটমেন্টটা হ্যাঁ, হ্যাঁ, স্যার সমস্যা নাই, এক কিন্তু এক সেন্টেন্সে লিখছি, ২ সেন্টেন্সে যায়নি আরকি। হ্যাঁ, একটা সেন্টেন্স, 1 সেন্টেন্সে আমরা তাহলে ঠিক আছে। মেনশন করব। স্যার এটার রিজনও আছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলেন। আমি তো স্যার লাস্ট ক্লাসে ছিলাম না, এই জন্য প্রবলেম কিভাবে স্ট্রাকচার অনুযায়ী লিখতো এটা স্যার আমি তো লিখছি নাই। আচ্ছা, সমস্যা নেই। ওই যে রেকর্ডিং দিয়ে দিলাম আজকে, ওটা দেখে নিয়েন। ক্লাসরুমে জি রেকর্ডিং স্যার। দিয়ে দিছি। জি স্যার, ওই আসসালামু আলাইকুম আমার স্যার। আমি সাবমিট আপনাদেরটাও করে রাখছি আছে। স্যার। আপনাদেরটা হচ্ছে ওই যে উনারা বলতেছে অডিওটা একটু খারাপ আসছে। সমস্যা নাই। ওই আগের সেমিস্টারেরটা দেখলেও হবে, একই জিনিস। স্যার আমি সাবমিট করে দিয়ে রাখছি আর কি স্যার, সকালবেলা আজকে সাবমিট করে দিচ্ছি। যতটুকু আর কি আমার পক্ষে আচ্ছা, সমস্যা নেই। পসিবল। এটার মধ্যে কোনো
নাম্বার টাম্বার না, আমি জাস্ট দেখার জন্য যে আপনাদের মাথায় কারো কারো ঢুকছে কিনা, কারণ 2-4 জনের মাথায় ঢুকলে বাকিরাও আস্তে আস্তে পারবে। না, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অল্টারনেট সলিউশন গুলো দেখি, রাইটিং ফলস এক্সপিরিয়েন্স, রাইটিং ট্রুথ ইনফরমেশন, লুক ফর ইন্টার্নশিপ, লার্ন নিউ স্কিলস। তারপর হচ্ছে আই চুজ টু নাম্বার 2 রাইটিং ট্রু ইনফরমেশন। এমপ্লয়ার এখানে কি আছে দেখি। আচ্ছা, এখানে ওই যে কোনো অ্যাপ্রোচের নাম লেখা নেই, হ্যাঁ, ইউটিলিটারিয়ান বা কোনো অ্যাপ্রোচের নাম এখানে লেখা নাই। মানে অ্যাপ্রোচটা লেখা আছে ঠিকই, কিন্তু অ্যাপ্রোচটা মেনশন করা নেই। এটা হচ্ছে কাহিনী। হুম। তো ঠিক আছে, ওভারঅল আপনাদের আইডিয়া ভালো। এই এমডি রিয়াদ কি আছেন? জি স্যার। হ্যাঁ, স্যারের 1 নাম্বার চয়েসটা লিখছেন যে রাইট ফলস এক্সপেরিয়েন্স অন দ্য রেজুমে। হাউ ইজ ইট অ্যান অল্টারনেট সলিউশন? এটা কিভাবে অল্টারনেট সলিউশন হলো? এটা এটা বলার আসলে পিছনে একটা কারণ আপনার আছে। আগে আপনারটা একটু শুনি। আগে আপনার কথাটা শুনি, তারপরে আমি বলব। আপনার ওইখানে তো হচ্ছে ডিরেক্ট একটা আর কি, সে কোনো সলিউশন তো বলেনি আমাকে, জাস্ট আমাকে একটা ঘটনা বলছে, এই জন্য আমি হচ্ছে এটাকে হচ্ছে একটা সলিউশন হিসেবে রাখছি। আচ্ছা, আপনি কি ফলস এটাকে কোনোভাবে ডিফেন্ড করতে পারবেন? স্যার হ্যাঁ? ফলস এক্সপিরিয়েন্স ইটস নট দিয়া ফানি। প্লিজ, অন্য প্লিজ, এক প্লিজ, জায়গায় প্লিজ লেট অ্যাপ্লাই হিম টক। করে জবটা নিয়ে নেবে, এটা তো হইতে পারে। অন্যরা একটু চুপ করেন, আমি শুনি ওনার আমি আমি এটা হচ্ছে শুনি। যদি ফলস এক্সপিরিয়েন্স দিয়ে হচ্ছে জবটা নেই, তারপর হচ্ছে জাস্ট নিজেকে হচ্ছে এক্সপিরিয়েন্স করে ফেললাম। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। এইটা মানে ওনাকে কেন রিজনটা বলছি জানেন? বিকজ ইন ওয়ান অফ মাই এক্সামস আমি হচ্ছে আমি তো বললামই যে এটা কিন্তু একটা সময় মিড টার্মের এক্সামে আসছিল। আপনাদেরও তো অন্য একটা গল্প দিব, বাট দিস দিস এক্সাক্ট সলিউশন ওয়াজ গিভেন বাই ওয়ান অফ মাই স্টুডেন্টস ইন দ্য মিড টার্ম এক্সাম। বুঝতে পারছেন? মানে উনি বলছে যে আমি জি স্যার। মিথ্যা কথা যেটা ছিল আমি সেটাই বলবো, এবং সেটা উনি একটা ইথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করছে। এবার আমি ওই ইথিক্যাল অ্যাপ্রোচটা আপনাদেরকে দেখাই। উনি যেটা লিখছে সেটা হচ্ছে, এটা কত পার্সেন্ট, 100% আছে। যাই হোক, হি রোট সামথিং লাইক দিস, আমার তো এক্স্যাক্টলি মনে নাই, বাট হি রোট সামথিং লাইক দিস যে আই উইল কন্টিনিউ টু লাই ইন দ্য রেজুমে, কনফার্ম এ পজিশন ইন দ্য ভাইবা এক্সাম according to the utilitarian approach, benefits and burdens are not equally distributed among the stakeholders. But if the consequence uh, if the consequence uh, is more beneficial, then the mean is correct. মিন বলতে যেটা বোঝাচ্ছে, মিন হয়তো আপনারা নাও বুঝতে পারেন, দেন দ্য ডিসিশন লিখে, ডিসিশন ইজ দ্য কারেক্ট। আই মে ওয়েস্ট 5 minutes of my employer's employer's time for a chance to prove myself in a Viva exam by falsifying the CV. However, this opportunity is far more important to myself
according to the utilitarian approach, I think there is nothing wrong. There is nothing wrong to put a little bit of misinformation in the স্যার result, বাট হয়ে গেছে লিটল। confirm the viva. Eventually, I will have to make the best use of this opportunity to show myself as a candidate worthy candidate, and the employer can test my ability in the something like this. হ্যাঁ, এটা নট এক্স্যাক্টলি আমার মনে আছে, কারণ অনেকদিন আগে তো ধরেন কথার কথা প্রায় কমপক্ষে 3 থেকে 4টা সেমিস্টার আগে মিড টার্মে এরকম একটা অ্যান্সার পাইছিলাম। তো স্যার যে কথাটা বলছিলেন অনেকটা এরকমই, যে উনি বলতেছে যে আপনি যেটাকে এথিক্যাল ইস্যু হিসেবে বলতেছেন সেটা আসলে কোনো এথিক্যাল প্রবলেম না, কারণ একটু একটু মিথ্যা কথা বলা লাগেই, সিভি বা রেজুমেতে একটু একটু বাড়ায় বলতেই হয়। আলটিমেটলি আমি তো পরীক্ষা দিয়েই চান্স পাইতে হবে। আমার তো মেইন সমস্যা কি, আমি পরীক্ষাই দিতে পারতেছি না, ঠিক না? এটাই তো এথিক্যাল ইস্যুতে বলা ছিল। আগে পরীক্ষাটা দেই, পরীক্ষা দেওয়ার সময় তো আমি যাচাই বাছাই করেই তো আরেকটা আমাকে নিবে। কাজ যেটা হয়, আমি আমি হচ্ছে ফলস দিলাম না, কিন্তু আরেকজন ফলস দিল, হ্যাঁ, তার সিভি আরেকজন গুলা কি এটা হচ্ছে পেয়ে গেল, কালেক্ট করা হইলো, আমার সিভিটা হচ্ছে কালেক্টই মানে গ্রহণই করা হলো না। গ্রহণই করা এর থেকে একটু ফলসটা বলে আমার গ্রহণ করা হোক, তারপরে তো আমাকে ভাইভাতে হ্যাঁ। হচ্ছে প্রশ্ন করাই আমাকে হবে। তো ভাইভাতে এমনি নিয়ে নিবে না, ও তো আমার খালু লাগে না। ঠিক না? সে তো আমাকে যাচাই বাছাই করেই নিবে। এমনি লিখলে মার্ক দিবেন? এন্ড দ্যাট ইজ দ্য থিং, যে মানে এটা তো ভালো কথা জিনিসই হচ্ছে লিখছে যে স্যার, খারাপ না করলে। তো এরকম আমার কথা হচ্ছে কি, যে আসলে এই জায়গাতেই, এবং ইনফ্যাক্ট আপনারা সামনে আরো আমি এরকম আপনাদের সিচুয়েশন দিব যেখানে আপনাদের অ্যান্সার গুলো না ডিফার করবে। ওই আব্দুল্লাহ নোমানের যেটা মনে হবে, আব্দুল্লাহ শারিয়ারের আরেকটা মনে হবে। উনি যদি ওনার মতো ওনার পজিশনটা ব্যাখ্যা করে, আর শারিয়ার যদি শারিয়ার মতো ইয়েটা ব্যাখ্যা করে, এতে কোনো সমস্যা নাই। সো প্লিজ, মানে ওকেও আমি ফুল মার্ক দিছি, কারণ এগেইন মানে এই লজিকটাও তো একটা আছে, ঠিক না? সে তো একটা এথিক্যাল অ্যাপ্রোচ দিয়েই ব্যাখ্যা করছে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে এইভাবে সে জি যদি স্যার। একটা অ্যাপ্রোচ নেয় তাহলে আমাদের আলটিমেটলি সোসাইটির জন্য ভালো হবে কিনা, কারণ এখানে আমি খুব ন্যারোলি খালি নিজের কথাটাই ভাবতেছি, ঠিক না? এখন আপনি চিন্তা করে দেখেন তো, যে আপনারা অনেকেই তো অফিসে চাকরি করেন, আপনারা জানেন যে এইচআর নামে একটা ডিপার্টমেন্ট থাকে যারা মূলত সিভি গুলা প্রথমে তারাই একটা শর্ট লিস্ট করে। তো তারা যখন চাকরির জন্য একটা ইন্টারভিউ কল করে বা একটা জব পোস্ট, ধরেন কথার কথা বিডি জবসে দিল, তাদের কাছে কি পরিমাণ সিভি আসতে পারে? হান্ড্রেডস, 500 600 সিভি ইজিলি চলে আসে। তো এখন থাউজেন্ড আপনি স্যার। যদি, হ্যাঁ, থাউজেন্ডস আসতে পারে, যদি ভালো কোম্পানি হয়, অ্যাট্রাকটিভ স্যালারি থাকে, ইজিলি এটা থাউজেন্ডস অফ স্যালারিতে চলে আসতে পারে। তো তখন তারা করবে কি, তারা কিন্তু একটা ক্রাইটেরিয়া ইয়া করবে যে যে আমরা এতটুকু এক্সপিরিয়েন্স থাকলে বেটার হয়, বা এই পার্টিকুলার পজিশনে আমরা নতুন কাউকে নিতে যাচ্ছি না, একটু এক্সপিরিয়েন্স থাকলে ভালো। কিন্তু পরবর্তীতে ওই সিভি যাচাই বাছাই করার পরেও দেখা গেল যে 500 লোক কল করা হয়েছে, 500 জনের মধ্যে 450 জনই আসলে মিথ্যা কথা বলে নিয়ে আসছে, ঠিক আছে? অরিজিনাল ক্যান্ডিডেট মাত্র 50 জন। তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারভিউ বোর্ড আবার তাকে বলবে যে আপনারা কি সিভিটা যাচাই বাছাই করেন নাই। তখন সে বলবে স্যার কি করার, সিভির মধ্যে তো লেখা আছে যে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। সো ইট উইল বি এ ভেরি হেক্টিক থিং ফর হিম, এবং ইট উইল ইনফ্যাক্ট ইট উইল কস্ট এ লট অফ অর্গানাইজেশনাল রিসোর্সেস, অনেক ওয়ার্ক আওয়ার্স নষ্ট হচ্ছে, অনেক টাকা পয়সাও ক্ষেত্র বিশেষে নষ্ট হচ্ছে। হ্যাঁ, যেমন কথার কথা, যদি এরকম একটা কোম্পানি, একটা স্ট্যান্ডার্ড কোম্পানি সাধারণত ইন্টারভিউ কল করলে কিছু হলেও একটা নাস্তা দেয়, একটা 10 টাকার কেক হইলেও দেয়,
তো এখন তার তার তো আসলে যোগ্য ক্যান্ডিডেট ছিল 100 জন বা 50 জন, সে কিন্তু দেখা যাচ্ছে 1000 লোকের তার নাস্তার ব্যবস্থা করতেছে, আবার কিন্তু লজিস্টিক্যালি একটা ক্ষতিও হইল। বাট মোর দেন দ্যাট, যেটা হচ্ছে সময় নষ্ট হয়, হ্যাঁ, কোম্পানি ওয়ার্ক আওয়ার, তার তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের পিছনে 10টা মিনিট হলেও দেওয়া লাগছে তার সিভিটা পড়তে। অথবা এখন বর্তমানে সিভি চেক গুলা সাধারণত এআই বেসড বিভিন্ন সফটওয়্যার দিয়েই হয়। তো সেখানেও তো তাকে একটা ইনপুট বা একটা মানে দিতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু সিভি পাঠাবো, সিভি গুলো মিনিমাম এই ক্রাইটেরিয়া থাকে। তো সেখানেও কিন্তু ধরা পড়বে না। তো আলটিমেটলি ইট উইল কজ এ লট অফ স্ট্রেস ইন দ্য, এটা আমরা ওই যে জব প্রোভাইডিং যে সিচুয়েশনটা, হ্যাঁ, যারা জব দিচ্ছে তাদের জন্য অনেক সময় নষ্ট করবে। বাট এগেইন, এরকম অ্যান্সার দিলে আমি তো এটাকে জিরো তো দূরের কথা, এখানে সে তার এথিক্যাল অ্যাপ্রোচ নিছে, একটা লজিক্যাল ব্যাখ্যা দিছে, হ্যাঁ, ইট মে বি শর্ট সাইটেড বাট ইট ইজ এ কারেক্ট অ্যান্সার, মানে আই উইল গিভ হিম এ ফুল। ঠিক আছে, যদি 5 থাকে 5, 6 থাকে 6, আমি তাকে ফুল মার্ক দিব। তো এই জন্য মানে আপনার এই অ্যান্সারটা ইন্টারেস্টিং লাগছে, এবং আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে যে আপনার আইডিয়াটা কি। ঠিক আছে, এটাকে কেন আপনি একটা ওয়ান অফ দ্য অল্টারনেট চয়েস হিসেবে নিছেন, কারণ এই এক্সাক্ট অ্যান্সারটাই কেউ না কেউ মিড টার্মে দিছিল, তাকেও ফুল মার্ক দিছি, সমস্যা নেই। আচ্ছা, আজকের চ্যাপ্টারটা আমরা একটু চলে যাই। আজকের চ্যাপ্টারটা ethics for IT workers and IT users. Ethics for IT workers. আচ্ছা, এটা আমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার। বইয়ের ব্যাপারে একটু বলি স্যার, আমাদের টেক্সট বইটা আমাদের পড়তে হবে, বুঝতে পারছি, কারণ আমি আপনাদের স্লাইডে যেগুলো দিই এগুলো কোনোটাই কিন্তু পরীক্ষা আসবে না। সবই বই থেকে আসবে। সো যার কারণে আসলে বই না, এরকম গল্প আকারে আসবে, হ্যাঁ। তো আপনার বইটা থেকে আপনি হচ্ছে আইডিয়া নিবেন, আপনি হচ্ছে জাস্ট রিডিং পড়বেন, আপনার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করে কুলানো সম্ভব না, বিরাট বড় বই, জাস্ট রিডিং পড়, আর কিচ্ছু না। আর আমার লেকচার তো আমি দিচ্ছি, স্লাইডও থাকতেছে। সো যেরকম, আচ্ছা, প্রথমেই আমরা একটু দেখি যে প্রফেশনালস জিনিসটা আসলে কি। প্রফেশনালস, বা যেটাকে আমরা অনেক সময় বাংলায় পেশাজীবী বলি। তো প্রফেশনালরা কিরকম? প্রফেশনালরা হচ্ছে যে একটা পার্টিকুলার সাবজেক্টে দীর্ঘদিন তাদের একটা একাডেমিক স্টাডি থাকে। তো এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি প্রফেশনাল হিসেবে যেই প্রফেশনটা চয়েস করব সেটা হচ্ছে ডাক্তার। স্যার, স্যার আমার কথাটা তো শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, কথা শোনা যাচ্ছে। তো চিন্তা করেন যে একজন ডাক্তার যখন নিজের নামের আগে ডক্টর কথাটা লেখে বা কোথাও একটা হাসপাতালে চাকরি করে, তার আগে কিন্তু তাকে একটা স্পেসিফাইড পড়াশোনা 5-6 বছর করতে হয়, ঠিক না? একটা মেডিকেল কলেজে চান্স চান্স পাক বা ভর্তি হোক, যাই হোক, একটা মেডিকেল কলেজে অ্যাডমিট নিতে হয়, এবং স্পেসিফিক্যালি সার্জারি আর মেডিসিন এই দুইটা সাবজেক্ট তাকে 5 থেকে 6 বছর স্টাডি করতে হয়। সো একটা স্পেশালাইজড নলেজ, সে একটা দীর্ঘ সময়, এটা ফর এ লং টাইম সে একাডেমিক ভাবে পড়াশোনা করে, এবং তারপরে তাকে একটা সার্টিফিকেটের মতো দেওয়া হয় যে আপনি এখন আপনি এখন মেডিকেল সাইডে কাজ করার উপযুক্ত। সো দে পজেস অ্যাডভান্স ট্রেনিং এন্ড এক্সপেরিয়েন্স, মানে দেখেন স্যার, আপনিও তো কিছু কিছু মানে হেলথ রিলেটেড কিছু জিনিস তো আপনিও জানেন, কিন্তু আপনি কাউকে চিকিৎসা দিতে পারবেন, অথবা কাউকে, যেমন স্যাররা 2-4টা ওষুধের নাম জানেন না, জ্বর হলে নাপা খাইতে হয়, হ্যাঁ, তারপরে পেট খারাপ হইলে কথার কথা অ্যাজিথ্রোমাইসিন বা
মেট্রোনিডাজল এরকম তিনটা করে খাইতে হয়, এগুলো আমরা মোটামুটি সবাই জানি না। সিপ্রোফ্লক্সাসিন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এগুলো কি লিখে দেওয়া যাবে কাউকে যে আচ্ছা, এই মানুষ ওষুধ মরে যাবো গা। তো মানে যতই জানেন না কেন এটা কিন্তু আমরা মানে প্র্যাকটিস করতে পারবো না, সোজা কথা। সো আমাদের এই অ্যাডভান্স নলেজ থাকতে হবে এবং ট্রেনিংটা এক্সপিরিয়েন্সটা একটা একাডেমিক একটা সিচুয়েশন থেকে, একাডেমিক ইনস্টিটিউশন থেকে আমাদেরকে পাস করে আসতে হবে, আদারওয়াইজ আমরা এই ধরনের কাজ করতে পারবো না, আপনি যতই পারেন না কেন। আচ্ছা, এক্সারসাইজ ডিসক্রিশন এন্ড জাজমেন্ট ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে তাদের ডিসিশনটাই ফাইনাল। একজন ডাক্তারের ধরেন কথার কথা আপনি একজন হাসপাতালে গেলেন এবং ইন্টারনেটে অনেক কিছু সার্চ করলেন, এই রোগের এই চিকিৎসা, ওই রোগের ওই চিকিৎসা, কিন্তু দিন শেষে ওই হাসপাতালের একজন ডক্টর বা অভিজ্ঞতা থেকে উনি যে জাজমেন্ট দিবেন সেটাই ফাইনাল। কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, একজন প্রফেশনাল আরেকজন প্রফেশনালকে শিখায়, একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে তৈরি করে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রেও সেম, একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করে এবং তাদেরকে শিখায়, তাদেরকে পড়ায়, তাদেরকে অভিজ্ঞতা শেয়ার করে। পার্টিসিপেট ইন এ লাইফ লং ট্রেনিং প্রোগ্রাম, যে তাদের ট্রেনিংটা ওই যে 5 বছর 6 বছর পড়ছে তারপরে যে বন্ধ হয়ে যাচ্ছে তা না, তারা সারা জীবনই নিজেদেরকে আপডেট রাখে। লেটেস্ট কি হচ্ছে, লেটেস্ট কোনো টেকনোলজি আসলো কিনা, বা লেটেস্ট কোনো হেলথ ইনফরমেশন আসলো কিনা, কোনো রিসার্চ পাবলিশ হলো কিনা, সে ব্যাপারেও তারা খোঁজ রাখে। ফাইনালি হ্যাভ স্পেশাল রাইটস এন্ড ক্যারি আউট স্পেশাল রেসপন্সিবিলিটিস, যে একটু আগেই বললাম, যেমন কথার কথা আপনি যত এই যে এক্সপার্ট হন, আমরা তো একটা মানে প্রেসক্রিপশন লিখতে পারি না, এর প্রেসক্রিপশন লিখতে হলে আপনাকে সার্টিফাইড হয় ফার্মাসিস্ট হইতে হবে আর নাইলে ডাক্তার হইতে হবে, এই দুইটা প্রফেশন ছাড়া তো আপনি কাউকে প্রেসক্রিপশন লিখে দিতে পারবেন না, আপনি যাই জানেন না কেন। যেমন এই যে আমাদের অনেক সময় সদর হাসপাতালে এই ওয়ার্ড বয় বুয়া এরা কিন্তু আপনার এই সিজার করে ফেলে, কথা বলছেন, একটু গ্রামাঞ্চল এলাকায় দেখা যাচ্ছে যে ডাক্তার ঘুমাচ্ছে, রাতের বেলায় আসছিল রোগী, ওয়ার্ড বয় সিজার করে ফেলছে। তো এখন কথা হচ্ছে সে হয়তো অ্যাসিস্ট করতে 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 তার একটা হাত এসে গেছে, বাট তার কি এটা করার রাইটস আছে? হুম? না স্যার, হ্যাঁ, নাই, রাইট নেই। পারে, হ্যাঁ পারে হয়তো কোনোভাবে, হয়তো দীর্ঘদিন ডাক্তারদের সাথে থাকতে থাকতে বা কাজ করতে করতে সে হয়তো পারে, কাজটা সে ডাক্তারের মতোই পারে, কিন্তু সে তো আরো কমপ্লেক্স সিচুয়েশন জানে না। হ্যাঁ, টিপিক্যালটা জানে, যেটা নর্মালি সবসময় হয় সেটা, কিন্তু অনেক সময় তো অন্যদিকেও টার্ন নিতে পারে। তো যার কারণে ওই ক্যারি আউট স্পেশাল রেসপন্সিবিলিটি, যেমন কথা কথা সার্জারি, কথা কথা প্রেসক্রিপশন লেখা, এটা একজন প্রফেশনাল ছাড়া, যে যার ফিল্ডে যে প্রফেশনাল সে ছাড়া অন্য কেউ করতে পারে না। আচ্ছা, তো তারপরে যেটা প্রশ্ন আসতেছে যে আমরা আইটি ওয়ার্কার যারা আছি, আইটি ওয়ার্কার বলতে আমাদের প্রফেশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস ম্যানেজার বা ম্যানেজমেন্টে আমরা যারা কাজ করব, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, আমাদের তো ডাইভার্সিফাইড প্রফেশন। ঠিক আছে, আবার আইটি ওয়ার্কার বলতে এরকমও আছে, যেমন আমরা অনেক সময় আইটি সলিউশন প্রোভাইড করি না। হুম, স্যার, যেমন কথার কথা গ্লোবাল বা ফ্লোরা, এরা আইটি সলিউশন দেয় না বিভিন্ন অফিসে। হ্যাঁ, কথার কথা এই যে আমাদের ইউনিভার্সিটিরই ধরেন ল্যাব, তো 100টা পিসি থাকতে হবে, 100টা পিসি সেট আপ কোনো না কোনো একটা কোম্পানি তো করে, আইটি সলিউশন প্রোভাইডার। সো এই যে আইটি ওয়ার্কাররা, আমাদের প্রফেশনটা কি, বা আমরা যারা আমাদের আমাদের ওয়ার্কার, আমাদের কি খুব প্রফেশনাল হিসেবে কনসিডার করা হয় কি? সো এইটা আস্তে আস্তে পুরা চ্যাপ্টারটা যখন পড়াবো ক্লাসের শেষে বুঝতে পারবেন, বাট ওভারঅল একটা আইডিয়া দিই, আইটি ওয়ার্কারদেরকে ওইভাবে বাই ল আইনগতভাবে প্রফেশনাল হিসেবে কনসিডার করা হয় না, বুঝতে পারছি? লাইক এ ডক্টর, হুম, লেটস সে লাইক এ লয়ার, আমাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক বা হোয়াট এভার ইট ইজ, মানে প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনি না বা আমাদের আইনগতভাবে নেই। আমরাও তো কাজ করি, আমরাও তো পড়াশোনা করি, আমরা স্টাডি করতেছি না, আমরা 4 বছরে অনেক সাবজেক্ট পড়াশোনা করতেছি না সিএসসি রিলেটেড, তাহলে আমাদেরকে কেন প্রফেশনাল বলতেছে না? এটা আস্তে আস্তে আসবে, বাট ছোট অ্যান্সারটা এখনই দিয়ে দিলাম। তারপরে আসেন হচ্ছে প্রফেশনাল রিলেশনশিপ আইটি ওয়ার্কার্স মাস্ট ম্যানেজ। সো আইটি ওয়ার্কারদের সাথে বিভিন্ন বিভিন্ন স্টেক হোল্ডার আমরা বলতে পারি জড়িত, এবং আইটি ওয়ার্কারদের সাথে তাদের কিছু প্রফেশনাল সম্পর্ক মেনটেন করতে হয়। যেমন আইটি ওয়ার্কার সাথে এমপ্লয়ার, আইটি ওয়ার্কার সাথে ক্লায়েন্ট, আইটি ওয়ার্কার সাথে সাপ্লাই, অন্যান্য প্রফেশনাল, আইটি ইউজার এবং সোসাইটি, তাদের সাথে আমাদেরকে কমিউনিকেট করতে হয়, ইন্টারঅ্যাক্ট করতে হয়, এবং আইটি ওয়ার্কার হিসেবে তাদের সাথে আমাদের একটা প্রফেশনাল রিলেশনশিপ আছে। তো
এই রিলেশনশিপ গুলো আমরা একটু একটু করে দেখব। প্রথম যে রিলেশনশিপটা সেটা হচ্ছে আইটি ওয়ার্কারের সাথে এমপ্লয়ার। এমপ্লয়ার জানি কারা? এমপ্লয়ার So, যারা কাজ দেয়, যারা কাজ করায়, আমার বস আর কি। হ্যাঁ, সোজা কথা। আর যারা চাকরি করি আমাদেরকে কি বলে? এমপ্লয়ি। এমপ্লয়ি। ভেরি গুড। আচ্ছা, এটা অনেকেই পেঁচায় ফেলে পরীক্ষার খাতায়। সো এমপ্লয়ারের সাথে আপনার কি কি মানে প্রফেশনাল ইস্যুগুলো কি কি হয়? এথিক্যাল ইস্যু। হ্যাঁ, উই আর মোর ইন্টারেস্টেড ইন এথিক্যাল ইস্যুস। আচ্ছা, এমপ্লয়ারের সাথে প্রথম যে এথিক্যাল ইস্যুটা হয় সেই ইস্যুটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। এটা কিরকম? যেমন ধরেন আপনার অফিসে একটা পিসিতে আমরা অনেক সময় বিভিন্ন প্রফেশনাল সফটওয়্যার ইউজ করি না? ধরেন জি স্যার। অ্যাডোবি, ফটোশপ। হ্যাঁ, ধরেন ফটোশপ ইউজ করতে হচ্ছে। তো অফিসের পিসিতে জিনিসটা সে লাইসেন্স করে রাখছে বা পেইড একটা ভার্সন, কিন্তু অনেক সময় অফিসের কাজ তো বাসায়ও করতে হয়। ঠিক আছে, এখন আপনি বললেন যে তাহলে একটা স্যার। লাইসেন্স ভার্সন আমাকেও দেন, বাসার আমার ল্যাপটপটাতেও দেন, তখন সে আর দিতে রাজি না। ঠিক আছে, তাহলে এইখানে তখন আমরা কি করি? মোস্টলি আমরা দেখা যাচ্ছে যে কাজ তো করতে হবে, আমরা একটা ক্র্যাক ভার্সন চালাই। বা সত্যি কথা বলতে আপনারা অফিসেও আসলে ক্র্যাক ভার্সনই চালান। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের কয়জনের অফিসে অরিজিনাল উইন্ডোজ দেওয়া? বা আমাদের ল্যাবগুলোতেও কি আমরা কি অরিজিনাল উইন্ডোজ ইউজ করি? এতগুলা আপনাদের কি মনে হয় লাইসেন্স কিনছে সোনারগাঁও ভার্সিটি? কিনে নেই, তারা দিন শেষে ওই সিস্টেম করেই চালাচ্ছে। তো এইটা হচ্ছে প্রথম ইথিক্যাল ইস্যু আইটি রিলেটেড কোম্পানিগুলোতে। এটা অন্য ক্লাসের। যে প্রথম যে ইথিক্যাল ইস্যু সেটা হচ্ছে পাইরেটেড সফটওয়্যার ইউজ করা। সো অনেক সময় দেখা যাচ্ছে আইটি রিলেটেড কোম্পানিগুলোতে খরচ কমানোর জন্য হোক বা ঝামেলা এড়ানোর জন্য হোক এতগুলা লাইসেন্স কিনে না, অথবা তারা লাইসেন্স অফিসে ইউজ করে কিন্তু বাসায় ব্যবহার করার জন্য লাইসেন্স দেয় না কিনে। তো সেই ক্ষেত্রে কি হয়? ইট ইফ গেট কট ক্যান বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ। বাংলাদেশে তো কোনো সমস্যা নেই, বাংলাদেশে তো এরকম কোম্পানিগুলো এসে হানা দিচ্ছে না। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি করেন, বিদেশে যান, বাইরে পড়াশোনা করে বাইরের কোম্পানিতে জব করেন, সেখানে কিন্তু এগুলো খুব সফটওয়্যার পাইরেসি খুবই সেন্সিটিভ ইস্যু, এবং এটার জন্য কোম্পানির অনেক বড় জরিমানা হইতে পারে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা একটা ইস্যু গেল, ইথিক্যাল ইস্যু। আরেকটা ইথিক্যাল ইস্যু হচ্ছে ট্রেড সিক্রেট। সো ট্রেড সিক্রেট মানে হচ্ছে ইনফরমেশন দ্যাট ইজ অফ সাম ইকোনমিক ভ্যালু and that has required effort or cost to develop and has some degree of uniqueness or novelty. এটা কি জিনিস স্যার? প্রত্যেকটা কোম্পানির কিছু গোপন ইনফরমেশন থাকে, যেই ইনফরমেশনটা একটা গোপন ফর্মুলা, যেমন কথার কথা আপনার অপারেটিং সিস্টেম তো আমরা সবাই চালাচ্ছি, উইন্ডোজ, তারপর ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই উইন্ডোজের কোড কি আমরা দেখতে পাই? না স্যার, সব না, দেখতে পাই হ্যাঁ, না। আমরা জিনিসটা ইউজ করি কিন্তু উইন্ডোজের কোড তো আমাদের দিয়ে রাখে নাই। কেন দিয়ে রাখে নাই? কারণ এই কোড ডেভেলপ করতে তাদের মেলা খরচ হয়েছে এবং তাদের অনেক বছর সময় লাগছে এটার বেস কোডটা রেডি করতে। সো আরেকটা কোনো কোম্পানি, তাদের টাকা পয়সা আছে, তারা যদি ইজিলি কোডটা পেয়ে যায়, এটার উপর ডেভেলপ করে খুব ইজিলি একটা অপারেটিং সিস্টেম বাজারে রিলিজ করতে পারবে। এই ধরনের ইনফরমেশন, যেই ধরনের ইনফরমেশন গুলা ডেভেলপ করতে কোম্পানির অনেক টাকা পয়সা, অনেক শ্রম, অনেক সময় নষ্ট হয়েছে, এবং তারপরে এইটা জিনিস মানে এটা তো একটা ভাইটাল ইনফরমেশন, যেটা দেখা যাচ্ছে এমপ্লয়িরা কাজের জন্য এই ইনফরমেশন গুলো জানতে পারে। সো চিন্তা করেন যে মাইক্রোসফটের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে যখন কাজে বসবে তখন তার সামনে কোড বেসটা ওপেন থাকবে না? থাকবে। হ্যাঁ। সো এখন সে যদি বলে যে ঠিক আছে আমি মাইক্রোসফট ছেড়ে অন্য একটা কোম্পানিতে যাব, তাহলে মানে ওর মাথাটা তো আর রেখে দিয়ে যেতে পারবে? ওর মাথায় কিন্তু না। কিছু সে ইনফরমেশন সাথে করে নিয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড ট্রেড সিক্রেট। অর্থাৎ একটা কোম্পানি, যে কোনো কোম্পানি, সেটা আমি আইটি দিয়ে বললাম, বাট যে কোনো কোম্পানিরই এমন কিছু ইনফরমেশন থাকে যে জিনিসটা ভেরি এক্সপেন্সিভ টু ডেভেলপ, অনেক ইট টুক মাচ টাইম টু ডেভেলপ দিস থিং, এবং ইউনিক, মানে এইটা এই কোম্পানির একটা ইউনিক প্রোডাক্ট, এটা এই কোম্পানির একটা ইউনিক ফিচার। এই ফিচারটা যদি তার অপোনেন্ট কোনো কোম্পানি জেনে যায় তাহলে অনেক ব্যবসায়িক ক্ষতি হতে পারে। সো এমপ্লয়ারের সাথে এমপ্লয়ি তাদের মেইন একটা সমস্যা হচ্ছে যে আপনারা যখন চাকরি ছেড়ে চলে যায় তখন সে দেখা যাচ্ছে ওই কোম্পানির কিছু ট্রেড সিক্রেট সাথে করে নিয়ে চলে যাচ্ছে। সো এই সিক্রেটগুলো যদি অন্য একটা কোম্পানিতে সে জয়েন করে এবং সেখানে সে যদি প্রকাশ করে বা সেই কোম্পানির জন্য যদি এই সিক্রেটগুলো নিয়ে কাজ করে, তখন আগের কোম্পানিটার অনেক ক্ষতি হয়। বুঝছি?
বুঝছি সেকেন্ড ইথিক্যাল ইস্যুটা ট্রেড সিক্রেট। জি স্যার। 3 নাম্বার হচ্ছে হুইসেল ব্লোয়িং। হুইসেল ব্লোয়িং এর কাহিনী কি? Effort by an employee to attract attention to a negligent, illegal, unethical, and or abusive act by company that threatens the public interest. আচ্ছা, এখন এটা কিরকম ধরেন কথার কথা যে আপনার কোম্পানি একটা সার্টেন কাজ করানোর জন্য আপনাদেরকে গভর্নমেন্ট অফিসিয়ালদের ঘুষ দিতে হয়। বুঝতে পারছি সিচুয়েশনটা? ধরেন আপনার কোম্পানির জি স্যার। কিছু কাজ করতে হয়, সেটার জন্য সরকারি অফিসারদের ঘুষ টুস ছাড়া হয় না। এখন আপনি এই জিনিসটা জানাইছেন আপনার ম্যানেজারকে, স্যার এই হবে যে আমরা কাজ করে ঠিক না, হ্যাঁ আনইথিক্যাল, আমাদের যদি ধরে ফেলে তাহলে অনেক জরিমানা হবে। তো স্যারদের কি মনে হয়, লাইক হোয়াট উড বি দ্য টিপিক্যাল রেসপন্স ফ্রম ইউর ম্যানেজার? এগুলো ব্যাপার না। বা উল্টা বকা দিতে পারে যে হ্যাঁ আপনি আপনার কাজ করেন, আপনার এত কিছু ভাবা দরকার নেই, ঠিক আছে, আপনার যে একটা সকালে দইরা অনেক ফাইলটা ঠিক করতে সিরিয়াস জ্ঞান বলছিলাম, দিবে। হ্যাঁ আপনাকে যে সকালে ইয়া ঠিক করতে বলছিলাম, ফাইলটা ঠিক করতে বলছিলাম, ওটা করছেন, নিজের কাজ করেন কি, এরকম একটা বকা দিয়ে দিবে। জি স্যার। তখন করবো কি এখন পরে আপনার আপনার আর ম্যানেজার, ইচ্ছা করবে না কিছু বলতে। হ্যাঁ হ্যাঁ, এটা এক ধরনের মেন্টালিটি। আরেক ধরনের মেন্টালিটি হচ্ছে যে এখন যেটা পড়াবো বিসেল বই, ওর মেন্টালিটিটা হচ্ছে এখন সে করছে রাগ, তার মেজাজ এখন খারাপ, বস প্রফেসর আমাকে দিলই না, বরং উল্টা আরো বকা দিয়ে দিল। তখন সে করলো কি, তখন সে হচ্ছে এই আনোয়ার টিভিতে এই ঘটনা লিখে একদম প্রকাশ করে দিল। বুঝতে পারছেন যে এই আমার এই জি কোম্পানি স্যার। তারা এই ধরনের খারাপ কাজ করে, এই কারণে মানুষের এরকম ক্ষতি হচ্ছে, এটার কোনো একটা ব্যবস্থা নেই। ঠিক আছে, অর্থাৎ মিডিয়া, সেটা নিউজ পেপার হইতে পারে, সোশ্যাল মিডিয়া, এখন আমাদের ফেসবুক হইতে পারে, এখানে আপনি করলেন কি আপনারই কোম্পানির এগেইনস্টে আপনি এই ধরনের, এটা কিন্তু একটা গোপন কথা, কিন্তু এটা আপনি প্রকাশ করে দিলেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিয়ার্স of the employers who conduct their business in an unethical way, যে তাদের এমপ্লয়িরা তো তাদের সব গল্প জানে, ইলিগাল ব্যাপারগুলো জানে, তারা যদি এসব ব্যাপার আনইথিক্যাল ইলিগাল ইস্যুগুলো নিয়ে সামনে চলে আসে মিডিয়াতে, তখন কিন্তু কোম্পানি হিউজ পরিমাণ ক্ষতি হতে পারে, ব্যাকলেশ আসতে পারে, নেগেটিভ নিউজ, স্টকের প্রাইস কমে যেতে পারে। সো এই জিনিসটাকেই টেকনিক্যাল, মানে আমাদের বিজনেসের ভাষায় আমরা বলি হুইসেল ব্লোয়িং। এটা কিন্তু বাঁশি বাজানো না, বুঝতে পারছি? জি স্যার। হুইসেল ব্লোয়িং আবার লেখেন না যে কোম্পানিতে গিয়ে জোরে জোরে বাঁশি বাজানো, অন্যদেরকে ধমক দেওয়া, এগুলো লেখেন। So it's a very particular situation when a grudged employee, an employee having a grudge against their employer, comes to the newspaper, comes to the media, and tells unethical activities of their conducted by their company in the newspaper. So এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলতেছি হচ্ছে হুইসেল ব্লোয়িং। আচ্ছা, এবার দেখি ক্লায়েন্টের সাথে কি কি সমস্যা হয়। ক্লায়েন্টের সাথে যে সমস্যাটা লেখা আছে প্রথমে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটাও একটা বিজনেস ওয়ার্ড। বিজনেসে আমরা এটাকে অনেক সময় স্বার্থের সংঘাত বলে থাকি, বাংলায় যদি বলেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা কিরকম, যে কনফ্লিক্ট বিটুইন আইটি ওয়ার্কার্স এর সেলফ ইন্টারেস্ট এন্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্ট। আচ্ছা, এটা কিরকম আমি বলি। ধরেন আপনি একজন আইটি ওয়ার্কার, ওয়ার্কিং ইন আইটি সলিউশনস প্রোভাইডার কোম্পানি। তো আপনার কাছে সোনারগাঁও ইউনিভার্সিটি আসছে, বললো যে আমাদের 204 নাম্বার ল্যাবের জন্য আমরা 100টা কম্পিউটার কিনবো, এটা আপগ্রেড করব। তো আপনি একটা কোটেশন দেন। তো এখন কোটেশন দেওয়ার সময় যখন র্যামের নাম লিখতেছেন, নিশ্চয়ই জানেন যে এখন র্যামের অনেক দাম। হুম, এখন র্যাম বা এই ধরনের স্পেসিফিক্যালি মেমোরি যেই কম্পোনেন্টগুলো, এগুলো খুব প্রাইসি হয়ে গেছে, জানেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, এখন এগুলোর তো দাম স্যার আসলে আনইউজুয়ালি দাম বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দু একটা র্যামের ব্র্যান্ডের নাম বলেন তো স্যাররা। স্যামসাং, এটা একটা, 300% তারপরে ঠিক আছে, এটা স্যামসাং, তারপরে স্যামসাং হচ্ছে অনেক আইডিয়া আছে। হ্যাঁ, তো এখন যে স্যার বড় দুই কোম্পানি প্রস্তুত করতো, ওরা তো স্যার এটা অফ করে দিছে, বানানো বন্ধ করে দিছে, মানে বলছে শুধুমাত্র। হ্যাঁ, এরকম নেই, দুপ করে 300% বাইরে গেছে। মনে করেন অনেকগুলো বাজারে ভালো ভালো র্যামের ব্র্যান্ড আছে, তো সেইটা না দিয়ে আপনি হচ্ছে যে কথার কথা যে গোলাম কিবরিয়া, হ্যাঁ, সো কিবরিয়া নামে একটা র্যাম সাজেস্ট করলেন, যে কিবরিয়া ব্র্যান্ডের
8 GB করে র্যাম। বুঝতে পারছেন? মানে বাজারে অনেক ভালো ভালো র্যাম থাকতেও আপনি কিবরিয়া ব্র্যান্ডের র্যাম সাজেস্ট করবেন। তো এখন আসলে ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা হচ্ছে যে এই কিবরিয়া হচ্ছে আপনার কথার কথা আপনার স্কুলের বন্ধু, এবং উনি এই র্যামের বিজনেস চালু করছে। আর ওনার সাথে আপনার ডিলটা হয়েছে এরকম যে অন্যান্য র্যাম স্টিকে কথার কথা আপনার যদি 1000 টাকা কমিশন থাকে বা প্রফিট থাকে, সে আপনাকে 2000 টাকা কমিশন দিবে। ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন, আমি কিন্তু পিসি সেটআপের জন্য আমার মানে আমার যেই সার্ভিস চার্জ সেটা কিন্তু অলরেডি আছে, ঠিক না? জি স্যার। পিসি সেটআপের জন্য ধরেন আমার যদি পিসিটার টোটাল দাম আসে 80,000 টাকা, আমি কিন্তু তার কাছে 1,10,000 টাকা চাইবো। অলরেডি আমি আমার প্রফিট করে ফেলছি, এবং সেখানে নেগোসিয়েশন চলতেছে। তার ভিতরে এই কিবরিয়া ব্র্যান্ডের র্যামটা যদি আমি দিতে পারি, তখন আমার আবার এক্সট্রা একটা বেনিফিট হয়। আই এম নট সেইং দ্যাট কিবরিয়া ব্র্যান্ড ইজ এ ব্যাড ব্র্যান্ড অথবা খারাপ প্রোডাক্ট, বাট সেইখানে আমার নিজস্ব একটা কি সেলফ ইন্টারেস্ট আছে, কারণ সে আমার বন্ধু। তার থেকে তার থেকে যদি আমি নেই, তারও ব্যবসাটা ভালো হবে, প্লাস আমারও কিছু এক্সট্রা ইনকাম হবে। দিস ইজ কল্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্যার, আমি যখন অলরেডি একজন ক্লায়েন্টের সাথে একটা ডিল করতেছি, তখন আমার উচিত ছিল এই টাকার বাজেটের মধ্যে তাকে যেটা সবচেয়ে ভালো সেটাই সাজেস্ট করো, কারণ আমি তো বেসিক্যালি আমার আমার যেই সার্ভিস চার্জ সেটা তো আমি নিয়েই নিছি, ঠিক না? জি স্যার। হ্যাঁ। এখন এই র্যামের ব্র্যান্ডের মধ্যে আলাদা করে লাভ করা কিন্তু আমার উচিত হয়নি। এটাকে আমি বলতেছি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা অনেক সময় থাকে না, যেমন কথার কথা আপনি জব করতে গেলেন, এবং জব করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আপনার অফিসে আপনার অনেক সময় দেখবেন যে মালিক পক্ষের শালা কিংবা মালিক পক্ষের একজন দুলা ভাই, উনি একটা ইম্পর্টেন্ট কাজ করে, ইম্পর্টেন্ট একটা পজিশন ধরে বসে আছে। তো তার তো এই জায়গায় রাখা উচিত ছিল একজন এক্সপিরিয়েন্স মানুষ যে এই কাজটা ভালো করে। কিন্তু তার মধ্যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে কি, তার পার্সোনাল রিলেশনশিপটা। ওটার জন্য সে তাকে ওখানে বসাইছে, যদিও হয়তো এখানে বসার জন্য সে পারফেক্ট পার্সন না। এরকম আমরা দেখি না বিভিন্ন আমাদের ওয়ার্ক প্লেসে? হ্যালো? জি স্যার, হ্যাঁ। এরকম এই হয়। জিনিসগুলোর নাম হচ্ছে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যখন কোনো কারণে আইটি ওয়ার্কারের নিজস্ব সেলফ ইন্টারেস্ট এবং ক্লায়েন্টের ইন্টারেস্টের মধ্যে একটা স্বার্থের সংঘাত লেগে যায়, তখনই আমরা বলি সেটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ফ্রড, ফ্রড মানে তো একদম সহজভাবেই বোকা বানানো, বা কোনোভাবে সোজা কথা একটা জিনিস বলে একটা জিনিস ধরায় দেওয়া, এটা হচ্ছে ফ্রড। এটা আইটি ওয়ার্কাররা অনেক সময় করে থাকে। পরেরটা নাম হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে মিসস্টেটমেন্ট অর ইনকমপ্লিট স্টেটমেন্ট অফ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। তো আপনি ধরেন কথার কথা আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির ইআরপি বানাচ্ছেন, ঠিক আছে? একটা বিখ্যাত সফটওয়্যার কোম্পানি। আপনি বললেন যে আমরা অনেক বড় সফটওয়্যার কোম্পানি, আমাদের 200 জন এমপ্লয়ি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা 24 ঘন্টা সার্ভিস করবে, ঠিক আছে? আপনাদের ইআরপি আমরা 6 মাসের মধ্যে ডেভেলপ করে দিব। কিন্তু এই হুম। কথাগুলো বলে কাজটা নিছেন ঠিকই, কিন্তু আলটিমেটলি আসলে আপনার সর্বোচ্চ 6 থেকে 7 জন ডেভেলপার, তারা এই কাজ করে, ঠিক আছে? অর্থাৎ আপনি যেইভাবে নিজেদের কোম্পানিকে প্রকাশ করতেছেন, আপনার কোম্পানি আসলে সেরকম বড় কিছু না, বা আপনার কোম্পানিটার ওইরকম ক্যাপাবিলিটি নাই যেটা আপনি করতে চাচ্ছেন। কাজটা নেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন অনেক, যে এই ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি, এই গ্রুপে আমরা এআরপি ডেলিভার করছি, আসলে সেগুলো মিথ্যা কথা। তো কোনো কারণে আপনি যদি মিথ্যা কথা বলে কাজ নেওয়ার জন্য মিথ্যা কথা বলে নিজের কোম্পানিকে মানে ফুলায় ফাপায় প্রকাশ করেন, সেই জিনিসটাই হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। অর্থাৎ যেভাবে আমি রিপ্রেজেন্ট করতেছি সেই জিনিসটা আসলে সঠিক না, মিথ্যা কথা। আরেকটা কি, ব্রিচ অফ কন্ট্রাক্ট। ব্রিচ অফ কন্ট্রাক্ট আমরা বুঝি, বেসিক্যালি দুই পক্ষের মধ্যে এখন চুক্তি হয়ে গেছে, কোনো পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে। তো সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে আমার ইআরপি চুক্তি হয়ে গেছে, হ্যাঁ। সোনারগাঁও ইউনিভার্সিটি আমাকে বলছে যে আমাকে ইআরপির জন্য কথার কথা মাসে মাসে 2 লাখ টাকা করে দিবে। আর আমিও তাকে বলছিলাম যে 6 মাসের মধ্যে তার সব ফিচার ডেভেলপ করে দিব। এখন যে কেউ যদি তার কথা রাখতে ব্যর্থ হয়, আমি যদি 6 মাসের ফিচারগুলো ডেভেলপ করতে ব্যর্থ হই, তাহলে আমার পক্ষ থেকে ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে। আবার সে যদি রেগুলার পেমেন্ট না করে 2-3 মাস দেওয়ার পরে টাকা দিল না, তাহলে
বুঝছি স্যাররা। ব্রিজ অফ কন্ট্রাক্ট ব্রিচ অফ কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টটা ব্রিচ করা, যে কন্ট্রাক্ট হয়েছিল সেটা যে কোনো একটা পক্ষ ভঙ্গ করছে। মানে কথা দিয়ে কথা না কথা রাখা আর দিয়ে কি, কথা, হ্যাঁ, প্রতিশ্রুতি ভঙ্গ প্রতিশ্রুতি করা। ভঙ্গ করা। হুম। তো ব্রিজ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে অনেক সময় হয় এরকম, স্পেশালি আমরা যখন সফটওয়্যার কোম্পানিরা বলে থাকি যে 6 মাস বা 8 মাসের মধ্যে এতগুলা ফিচার ডেভেলপ হবে কিন্তু পারি না, তখন কিন্তু দেখা যায় ওই বড় কোম্পানিটা অনেক ক্ষেত্রে টোটাল কন্ট্রাক্টই বাতিল করে দিতে পারে। বুঝতে পারছেন? তখন দেখা জি যাবে আপনি স্যার। বিশাল বড় বিপদে পড়বেন, কারণ 8 মাস একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনার তো টার্গেট ছিল এখান থেকে 1 কোটি টাকা বের করব, কিন্তু এখন পর্যন্ত মাত্র পেমেন্ট পেয়েছেন 12 থেকে 15 লাখ টাকা। এরপরে যদি ক্যান্সেল হয়ে যায় আপনার পুরো প্রজেক্টটাই লস। এই যে 8 মাস কাজ করলেন, কিন্তু অনেক কোম্পানি থাকে যারা খুবই সেন্সিটিভ, কথায় একেবারে মোটেও নড়বড় হইলে আপনার একদম সাথে সাথে কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, এবার আসা হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার কারা, কে বলতে পারবেন? সাপ্লায়ার একটা কোম্পানিতে সাপ্লায়ার যাদের থেকে আমি কিনি নাকি? স্যার ওই যে স্যার চায়না থেকে অনেকে প্রোডাক্ট কিনে এনে তারে সেল করে। বা যেমন একটু আগে যেমন আমি আইটি সলিউশন প্রোভাইডার কোম্পানি বলছি, সো এখন র্যামের অনেকগুলা ব্র্যান্ড, তারপরে আপনার এই যে কি বলে মনিটরের অনেক ব্র্যান্ড, পিসি কেসের অনেকগুলা ব্র্যান্ড, হ্যাঁ। তো আমি তো যে কোনো একটা ব্র্যান্ডের থেকেই কিনবো, বুঝতে পারছি, আইটি ওয়ার্কার হিসাবে। তো এখন এই ব্র্যান্ডগুলা করবে কি, আপনাকে তোষামোদ করবে, ক্ষেত্র বিশেষে ঘুষ টুসও দিতে পারে, যাতে কি হয়, ক্ষেত্র বিশেষে ঘুষ টুস দিতে পারে যাতে আপনি একটা বড় কাজের সময় তার থেকে প্রোডাক্টটা কিনেন। ব্যাপারটা কি বুঝছেন? ধরেন জি আপনি স্যার, একটা আমি বাইক এরকম কিনবেন, দেখছি। মানে বা স্যার ধরেন ওই আপনি জি স্যার। তো এখন সবাই তো চাইবে যে আপনি যে একটা বড় কাজ করবেন, 500 1000 পিসি কিনবেন, ওই 1000 মনিটর আমার থেকে নেই। এটার জন্য ধরেন কথার কথা আপনাকে একটা আইফোন কিনে দিল, হ্যাঁ, বা আপনাকে একটা নতুন বাইক কিনে দিল, বা এরকম টাইপ। কি জানি একটা নতুন বাইক আসছে না বাংলাদেশে, খুব সুন্দর দেখতে, এরকম একটা কিনে দিল আপনাকে। এই জিনিসগুলো কি ঘুষ না? জি স্যার। এই জিনিসগুলো হচ্ছে ঘুষ। সো সাপ্লায়ারের সাথে ইথিক্যাল ইস্যু হচ্ছে ব্রাইবারি। সাপ্লায়ারের সাথে ইথিক্যাল ইস্যু কি? ব্রাইবারি বা ঘুষ। সো অনেক সময় সাপ্লায়াররা এমনিই সাপ্লায়ারদের সাথে ভালো সম্পর্ক থাকে, এবং তারা আপনাকে অনেক সময় মানে অ্যাজ এ ওয়েল জেস্টার আপনাকে অনেক গিফট দিতেই পারে। আমি বলতেছি না যে তারা গিফট দিবে না, তারা গিফট দিতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে একটা অস্বাভাবিক দামের একটা গিফট আপনাকে দিচ্ছে, তখন কিন্তু এটার মধ্যে একটা ইমপ্লাইড প্রেশার থাকে যে আমি আপনাকে এত ভালো একটা গিফট দিলাম, সো আপনিও আমার থেকেই আশা করি প্রোডাক্টটা নেবেন। এই যে প্রেশারটা, এই প্রেশারটাই কি ঘুষ। বুঝতে পারছেন? এই জি প্রেশারটাই স্যার। হচ্ছে ঘুষ। যেমন কথার কথা যে আমি অ্যাজ এ লেকচারার কথার কথা, তো আমার কাছে অনেক স্টুডেন্ট অনেক সময় বলে স্যার পাস করে দেন, এই করে দেন, সেই করে দেন। তো এখন যদি আমি ওদেরকে বলি যে এই তুমি আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও, বা আপনারা দেখলেন যে আমি একটা আইফোন নিয়ে ঘুরতেছি, তখন একটা সন্দেহ হবে না যে এই বেটার ইনকাম কত, যে আইফোন আইফোন নিয়ে ঘুরে, নিশ্চয়ই দুর্নীতি টুর্নীতি করে, এরকম type। জি স্যার, আমরা প্রথমে এরকমই চিন্তা করব, হ্যাঁ ঠিক না, পরে অন্য কিছু চিন্তা করব। যে এই লোকের তো আমরা যতদূর জানি স্যালারি তো এত বেশি না, সে তো আইফোন কিনতে পারবে না, এটা নিশ্চয়ই ঘুষ টুস পাইছে, এরকম আমরা বিষয়গুলো দেখি অনেক সময়। আচ্ছা, বা যেমন আরেকটা উদাহরণ বলি, হ্যাঁ, ঘুষ আর গিফটের মধ্যে একটা পার্থক্য আছে। ধরেন আমরা অনেক সময় আমাদের টিচাররা বিভিন্ন গিফট পায়, হ্যাঁ, স্পেশালি প্রজেক্ট থিসিস যখন হয়, তখন মানে 4 বছরের শেষে একদম লাস্ট যে থিসিস সুপারভাইজাররা অনেক সময় দেখি আমরা গিফট পাঞ্জাবি টাঞ্জাবি পায়। তো স্যার ম্যাডামরা দেখা যাচ্ছে বা কেউ শাড়ি পাইলো, তো ওটা খুব মানে তারা এপ্রিসিয়েট করে, তার মানুষকে দেখায় যে দেখেন আমার স্টুডেন্ট এরকম একটা গিফট দিল। সমস্যাটা হবে কি, যে ধরেন আহ, এরকম একটা আইফোন দিয়ে দিল, তখন না টিচারও বলতে পারবে না যে আমার স্টুডেন্ট আমার আইফোন গিফট দিচ্ছে, কারণ তখনই এগেইন তখনই বলবে যে আপনি কি এমন করলেন যে আপনাকে আইফোন গিফট দিল। ঠিক আছে? তো গিফট আর আইফোনের জি মধ্যে স্যার। পার্থক্য কি, মানুষ গিফট সাধারণত দেখায়, ফেসবুকে পোস্ট করবে, কিন্তু ব্রাইবটা হচ্ছে কি চুপা চাপা ইউজ করে, কিন্তু মানুষকে বলতে পারে না মুখে যেটা
থেকে পাইছি, এটাও কিন্তু একটা বিষয় ড্রাইভার গিফটের। আচ্ছা, এবার আসি অন্যান্য আইটি প্রফেশনালদের সাথে আমাদের সম্পর্ক। অন্যান্য আইটি প্রফেশনাল, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরেকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কিরকম ইস্যুগুলা থাকতে পারে। তো সাধারণত কি হয়, আমরা একজন আরেকজনকে নতুন চাকরি পাইতে হেল্প করি। আমরা বলি না আমাদের বন্ধুদের যে, বন্ধু আমি তো আরেকটু বেটার জব খুঁজতেছি, তোমার কোম্পানিতে যদি ডাকে আমার সিভিটা পাস করি। আমরা এগুলো অনেক সময় বলি না? স্যার। হ্যাঁ, ধরেন কথার কথা জুবায়ের উনি ভালো জায়গায় চাকরি করলো, তো আমি ওনাকে বললাম যে আমিও তো জব খুঁজতেছি, আমার সিভিটা একটু দেখেন, এরকম। তো এরকম ফেভার আমরা কিন্তু সবসময় একজন প্রফেশনাল আরেকজন প্রফেশনালকে করে থাকি। সমস্যাটা হচ্ছে এই ফেভার করতে গিয়ে যেই প্রবলেমটা হয় সেটার নাম হচ্ছে রেজুমে ইনফ্লেশন। অর্থাৎ রেজুমের মধ্যে এমন কিছু স্কিলস আপনি মেনশন করবেন যে স্কিলস আপনার নাই। তো লেটস সে যে একটা কথার কথা মার্নস্টেকের একটা জব অ্যাভেলেবল হইলো এবং আপনার বন্ধুই কোম্পানিতে অলরেডি চাকরি করে, আপনি সিভি দিলেন। আপনার বন্ধু বললো, হ্যাঁ বন্ধু তোমার সিভি ঠিকই আছে, কিন্তু আমাদের কোম্পানিতে হচ্ছে কি আসলে এই স্কিলগুলা তারা খুঁজতেছে, তুমি স্কিলগুলো লেখা রাখো, এই কদিনের মধ্যে শেখা পরের পরীক্ষা দিও। তো এই যে বিষয়গুলো, যে জিনিসগুলো হচ্ছে যে স্কিলগুলো আমার নাই কিন্তু আমি লেখা রাখতেছি, এই জিনিসটাই হচ্ছে কি রেজুমে ইনফ্লেশন। বুঝতে পারছি? জি স্যার। সেকেন্ড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট শেয়ারিং অফ কর্পোরেট ইনফরমেশন। সো অনেক সময় হয় কি, হয়তো প্রফেশনাল, দুইজন প্রফেশনাল, ধরেন কথার কথা হিন্দি জোবায়ের এবং জাহিদুল ইসলাম দুইজনই দুইটা বিখ্যাত রাইড শেয়ারিং কোম্পানিতে চাকরি করে। উনি কথার কথা পাঠাও, উনি উবারে চাকরি করে, এবং দুজনই হচ্ছে সফটওয়্যার কোড বেসে কাজ করে। তো এখন তারা জি স্যার। শোনা গয় বন্ধু ছিল, তারা গল্প করতেছে, কফি খাচ্ছে। আমি কফি খাইতে খাইতে জাহিদুল ইসলাম একটা ইম্পর্টেন্ট কোড বেজের গল্প শেয়ার করে ফেলছে জুবাইরের কাছে, যেটা তার বলা উচিত হয়নি। একটা প্রফেশনাল ইনফরমেশন সে ডাইভালজ করে ফেলছে। এখন এমডি জুবাইর কালকে গিয়ে এই জিনিসটা তার কোম্পানিতে বলছে যে এরকম ফিচার তো তারা আনতেছে, আমাদের করা দরকার। পরে জাহিদুল দেখলো এই ফিচার চলে আসছে। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। অর্থাৎ অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে যেহেতু একই কাজ করি, কথা বলতে বলতে আমাদের টেকনিক্যাল কিছু কথা শেয়ার হয়ে যেতে পারে, যেটা দেখা যাচ্ছে আরেকজন, আপনি যতই ফ্রেন্ড বলেন না কেন, দিন শেষে রাইভাল কোম্পানিতে চাকরি করলে সে কিন্তু মানে আমার ট্রেড সিক্রেটটা আমার তার থেকে প্রোটেক্ট করা দরকার ছিল, সে জেনে গেল, এরকমটাই। অথবা ধরেন কো ওয়ার্কার, হ্যাঁ ধরেন আমিও লেকচারার আরেকজন লেকচারার, স্যার সব লেকচারারদের কি বেতন সেম? বলেন তো দেখি। না স্যার, সেম ওর কথা না। এক একজনের সাথে এক একভাবে নেগোসিয়েশন হয়েছে, ঠিক আছে? এখন আমার বেতন যদি আমি আরেকজনকে ঠাস করে বলে দিই, তখন সে গিয়ে একটা সমস্যা ক্রিয়েট করবে না? জি স্যার। এরকমই, হ্যাঁ, এরকমই বিষয়গুলো, যে অর্থাৎ ইনঅ্যাপ্রোপ্রিয়েট শেয়ারিং, যেই কথাটা বলা উচিত হয় নাই সেই কথাটা যদি ভুল করে বলে বা বিক্রি করে, হ্যাঁ সোল্ড এটা তো ইলিগালি, বাট অনেক সময় যেটা হয় যে ভুল করেই আমরা বলে ফেলি। আচ্ছা, সোসাইটি এটা তো ইম্পর্টেন্ট না? দেন হচ্ছে প্রফেশনাল কোড অফ ইথিক্স। এটা কি জিনিস? Professional code of ethics states some principles and core values that are essential to the work of a particular occupational group. Practitioners in many professions subscribe to a code of ethics that governs their behavior. So professional code of ethics হচ্ছে এমন কিছু নিয়ম কানুন, যেই নিয়ম কানুনগুলা একটা পার্টিকুলার প্রফেশনে সবাই মেনে চলে। সো একটা সংবিধানের মতো, একটা সংবিধানে, বাংলাদেশের সংবিধানে যেরকম যা যা লেখা থাকে সব বাংলাদেশের নাগরিকদের মেনে চলতে হয়, তেমনি ভাবে ধরেন ডক্টরদের একটা কিছু নিয়ম কানুন থাকলো। আপনারা অনেকেই হয়তো জানেন ডক্টররা ওথ নেয়, শপথ নেয়। তো তাদের শপথ অনুষ্ঠানে 7-8টা পয়েন্ট থাকে, এই 7-8টা পয়েন্ট বাংলাদেশের সব ডাক্তারকে মেনটেন করতে হবে। কেউ যদি ব্রেক করে তার কোড অফ ইথিক্স ব্রেক হয়। এখন আমাদের আইটি প্রফেশনালদের কিন্তু এই ধরনের কোনো স্পেসিফিক কোড অফ ইথিক্স নাই। সো যার কারণে যেটা হয়, বিভিন্ন আইটি অর্গানাইজেশন যেমন এসিএম, যেমন আইট্রিপলি, যেমন স্যান্স, এসিএম আইট্রিপলি এরা খুব ফেমাস। তো এরা করে কি, এদের একটা অন্যতম কাজ হচ্ছে প্রফেশনাল কোড অফ ইথিক্স ডেভেলপ করা। যেমন আমরা যদি একটু এসিএম এই যে কোড অফ এথিক্স লিখে সার্চ দিই এবং তাদের ওয়েবসাইটে যাই, আমরা দেখবো যে তারা সিএসই বা এই টেকনোলজি আইটি রিলেটেড ওয়ার্ক যারা কাজ করে, তো তাদের জন্য বেশ কিছু কোড অফ এথিক্স বা কোড অফ কন্ডাক্ট লিখে রাখছে। এগুলোর মধ্যে কি লেখা? আচ্ছা দেখেন তো কি লেখা। বড় পয়েন্টগুলোই পড়ি, ভিতরে ভিতরে না পড়তেছি, যে কন্ট্রিবিউট টু সোসাইটি অ্যান্ড হিউম্যান ওয়েলবিং,
যে সমাজের উপকার করো, মানুষের উপকার করো। সো কম্পিউটেশন বা আইটি ওয়ার্কিং এর মাধ্যমে মানুষের কিন্তু ক্ষতিও করা যায়, ক্ষতি করা যায় না, এই যে হ্যাকিং ট্যাকিং জয় এগুলো স্যার। করে। তো সেইগুলা না, মানুষের এবং সোসাইটি যাতে ভালো হয় সেই কাজগুলা করো। অ্যাভয়েড হার্ম, মানুষের ক্ষতি করো না। বি অনেস্ট এন্ড ট্রাস্টওয়ার্দি, হ্যাঁ, সৎ থাকো এবং বিশ্বস্ত হও। বি ফেয়ার এন্ড টেক অ্যাকশন নট টু ডিসক্রিমিনেট, একজন আরেকজনের সাথে ডিসক্রিমিনেট করো না, নারী পুরুষ কালো ফর্সা এই ধরনের কোনো ডিসক্রিমিনেট করো না। আচ্ছা, আরো কি কি আছে? রেসপেক্ট প্রাইভেসি, মানুষের প্রাইভেসি রেসপেক্ট করো। সো অনেক আপনার কোম্পানির কাছে অনেক প্রাইভেট ইনফরমেশন থাকবে, সেগুলোকে আমাকে রেসপেক্ট করতে হবে, সেইগুলো মিস ইউজ করা যাবে না, বিক্রি করা যাবে না। মানুষের কনফিডেন্সিয়ালিটি, হ্যাঁ, আপনার কাছে অফিসের অনেক জিনিস আপলোড হয় এবং আপনি ডাটাবেস ম্যানেজার হিসেবে এগুলো দেখতে পারেন, বাট সেগুলোর কনফিডেন্সিয়ালিটি ম্যানেজ করা। হ্যাঁ, যেমন কথার কথা, আহ, ঠিক আছে, এই যে যেমন কথার কথা, পারফর্ম ওয়ার্ক অনলি ইন এরিয়াজ অফ কম্পিটেন্স, যেটা পারেন সেটাতে কাজ করে। আপনি পারেন কথার কথা ওয়েব টেকনোলজি, আপনি মোবাইল অ্যাপসে খুব একটা পারেন না, ওর কাজে ঢুকে যায় না, যে করি কোনো রকম একভাবে করে দিই। সো এই জিনিসগুলা যদি আমাদের চোখের সামনে থাকে এজ এ কনস্টিটিউশন, এজ এ কোড অফ ইথিক্স, তখন কিন্তু আমি খুব ইজিলি আমার ইথিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারি। একটা ইথিক্যাল প্রবলেম আছে, ওকে, দেখি তো আমার কোড অফ ইথিক্সে কি লেখা, বা কোড অফ ইথিক্স পড়ে কি বোঝা যাচ্ছে, কোনটা করলে বেটার হয়, ঠিক না? এই জিনিসটাই কি প্রফেশনাল কোড অফ ইথিক্স। তেমনি ভাবে IEEE, এই কোম্পানিও নিশ্চয়ই কোড অফ ইথিক্স বানাইছে। এগুলো হচ্ছে কি বিভিন্ন আইটি অর্গানাইজেশন, তাদেরও নিজস্ব একটা কোড অফ ইথিক্স আছে। তো আপনি আপনার কোম্পানিতে বা আপনাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনারাও চাইলে এরকম বিভিন্ন কোড অফ ইথিক্স করতে পারেন। যে কোনো একটা কোম্পানির বা যে কোনো একটা অর্গানাইজেশনের কোড অফ ইথিক্স আমরা অনুসরণ করতেই পারি। তো ডাক্তারদের এরকম কিন্তু কিছু শপথ থাকে যে এগুলো এগুলো আমরা করবো, এগুলো এগুলো আমরা করবো না। এই শপথের কারণেই কিন্তু এটা জানেন যে শত্রুপক্ষের যুদ্ধের সময় শত্রুপক্ষের কোনো সৈন্য যদি আসে চিকিৎসার জন্য, তাকে যে চিকিৎসা করা বাধ্যতামূলক, এটা জানেন? না স্যার। ইসরায়েল ফিলিস্তিন ফাইট হইতেছে না, ইসরায়েলে একটা সোলজার ব্যথা পায় ফিলিস্তিনি কোনো ডাক্তারের কাছে আসলো, তার শপথের ভিতরে পড়ে যে মানুষ যেই হোক, শত্রু মিত্র যেই হোক, তাকে চিকিৎসা দেওয়া আমার জন্য মানে বাধ্যতামূলক, আমি করবো। ব্যাপারটা কি বুঝছেন? এরকম কিন্তু জি আমাদের স্যার। 72 সালেও বাংলাদেশের অনেক ডাক্তার, তারা কিন্তু দেখা যাচ্ছে যে অসুস্থ অবস্থায় তাদের কাছে পাকিস্তানি আর্মি আসছে, তারা চিকিৎসা করে দিছে, কারণ এটা তাদের শপথের ভিতরে পড়ে। আমাদের এরকম কিছু নাই। এই জন্যই বিভিন্ন আইটি অর্গানাইজেশন আমাদেরকে কিছু সাজেশন দিচ্ছে। লাইসেন্সিং, সো লাইসেন্সিং এন্ড সার্টিফিকেশনের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হলো যে গাড়ি চালানোর জন্য লাইসেন্স লাগে না? জি স্যার। আপনি ধরেন গাড়ি চালাইতে পারেন, বাইক চালাইতে পারেন, ভালোই পারেন, তারপরেও পুলিশ আটকায় কেন? ঠিক না? মনে করেন যে আপনি একটা নতুন বাইক কিনলেন, লাইসেন্স টাইসেন্স করেননি, কিন্তু ওই যে মামার বাইক, বাবার বাইক এরকম চালাতে চাইলে খুব ভালো বাইক চালান, কোনো সমস্যা নাই, অ্যাক্সিডেন্টও তো করতেছেন না, হ্যাঁ, হেলমেট টেলমেট সবই পরা, তারপরেও পুলিশ আটকায় দিচ্ছে কেন? কারণ কি, কারণ একটা সার্টেন লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো যায় না। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। সো এরকম একটা বিষয় যে কিছু কিছু প্রফেশন থাকে, যে প্রফেশনগুলোতে আসলে লাইসেন্স ছাড়া প্র্যাকটিস করা যায় না। ডাক্তারির কথা তো একটু আগেই বলছি, MBBS ডিগ্রি লাগে। তারপর ধরেন বার কাউন্সিলে যে যে কেউ LLB পাস করলে কি বার কাউন্সিলে প্র্যাকটিস করতে পারে? স্যার সার্টিফিকেট লাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি, বার কাউন্সিল একটা পরীক্ষা হয়, সেটাতে পাস করতে হয়। বা যে কেউ গাড়ি চালাতে পারলেই ড্রাইভার্স লাইসেন্সে পাস করতে পারে না। সো বেসিক্যালি যেটা হয় যে একটা সার্টেন স্কিল প্র্যাকটিস করার জন্য, কিছু কিছু সার্টেন স্কিল প্র্যাকটিস করার জন্য গভর্নমেন্ট লেভেলের লাইসেন্স লাগে, এবং বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই লাইসেন্সগুলো আপনাদেরকে প্রোভাইড করে। প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছি, হ্যাঁ, আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদের কি এরকম লাইসেন্স দেয়? হ্যাঁ, বা এরকম কোন না অর্গানাইজেশন স্যার। আছে যে এরকম একটা অর্গানাইজেশন আছে, ওখানে গেলে ট্রেনিং এর পরে লাইসেন্স দিবে, এরপর আমি সারা দুনিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবো, এরকম কোনো কিছু কিন্তু অস্তিত্ব আমরা দেখি না। সো স্যার এটা তো আসলে ওয়েল ডিফাইন্ড না জিনিসগুলা, হ্যাঁ, মানে একটা এক্স্যাক্টলি, ক্রাইটেরিয়া জিনিসগুলো যে খুব ধরে খুব আপনাকে সহজ লাইসেন্স বুঝা, দিবে, কি আপনি যে জিজ্ঞেস জিনিসগুলো করবে? বুঝা ফেলছেন এইটাই আমি পড়াবো। বেসিক্যালি আইটি ওয়ার্কটা ওয়েল ডিফাইন্ড না বলতে এটার কোনো
কোনো সিলেবাস নেই, ঠিক আছে? যেমন কথার কথা, ড্রাইভিং এর জন্য তো একটা সার্টেন এজ থাকে, 18 বছর, এর নিচে ড্রাইভিং করা যাবে না। কিন্তু আপনি কি বলতে পারবেন 18 বছরের আগে পাইথন কোড করা যাবে না? এরকম কিছু বলা যায়? ছোট ছোট তবে বিষয় স্যার এখানে স্ট্রিক্ট কোনো রুল পলিসি না থাকলেও যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্যার কনভেনশন আর বেস্ট প্র্যাকটিস, এই দুইটা জিনিস মানে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, ওই সেটা নির্দিষ্ট সেটা কোনো ধরা বাঁধা নিয়ম ওই নাই। যে কনভেনশন মেনশন করে বা প্র্যাকটিস গুলা, কোডিং এর যে বেস্ট প্র্যাকটিস গুলো সেটা মেনটেন করে যদি ক্লাস 8 এর একটা বাচ্চাও ডেভেলপার হতে চায় তা কিন্তু হইতে দেওয়া যাবে, ঠিক না? হ্যাঁ পারবে, সে এমন পারবে। কোনো কথা আছে যে কোড করতেই পারবে না, কিন্তু ক্লাস 8 এর একটা না বাচ্চা না চাইলেই 12-13 বছর বয়সে বাইক চালাতে পারবে, যত ভালোই বাইক চালাতে পারবে? না, পারবে না। পারবে না, পারবে না। সো এইটার রিজনটা আসছে কি, যে কারণ ফার্স্ট অফ অল আইটি প্রফেশনালদের হওয়ার স্ট্যান্ডার্ড সেম না। হ্যাঁ, আমরা সবাই ডাটা স্ট্রাকচার পড়ি, কিন্তু সবার পড়ার কোয়ালিটি সেম না, সব ইউনিভার্সিটির সিলেবাসও সেম, ঠিক আছে? নাম্বার টু, এটা খুবই ডাইনামিক, এটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, আজকে এতটুকু কালকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাকে স্ট্যান্ডার্ড বা মানে একটা 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 সিলেবাসের ভিতরে ঢোকানোও মুশকিল। এতটুকু না পড়লে তুমি এই পার্টিকুলার প্রফেশনে কাজ করতে পারবে না, এরকম বলাও মুশকিল, কারণ এই রিকোয়ারমেন্টগুলো আস্তে ধীরে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সো আমাদের লাইসেন্সিংটা নাই, এবং লাইসেন্সিং না থাকার বেশ কিছু কারণ এখানে বলা আছে, ঠিক আছে? প্রথম যে কারণটা সেটা কি, নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোর বডি অফ নলেজ। তো বডি অফ নলেজ এটা একটা আলাদা ওয়ার্ড, একটা ফ্রেজ, এই তিনটা ওয়ার্ড মিলে একটা কথা। বডি অফ নলেজ মানে কি, outlines agreed upon sets of skills and abilities that all licensed professionals must possess। আমি বলে দিব যে এই 50টা অ্যালগরিদম প্রতিটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানে, এরকম কি সিউরিটি দিয়ে আপনি বলতে পারেন? না স্যার, পসিবল না। সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না। সো এরকম কোনো বডি অফ নলেজ নাই, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বডি অফ নলেজ নাই। কিন্তু দেখেন, আমি বাংলাদেশের দুর্নীতির কথা বাদ দেন, বাট অ্যাটলিস্ট এটা তো আমার থাকা উচিত যে প্রত্যেকটা ড্রাইভারই ট্রাফিক আইন জানে। জি স্যার। এটা তো অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে প্রত্যেকটা ড্রাইভারই ট্রাফিক আইন জানে, বা প্রতিটা ড্রাইভারই অ্যাটলিস্ট গাড়ি পার্ক করতে পারে। সো এই আমি আশা করি আমরা দুর্নীতির বিষয়টা এড়াই এড়াই চলতেছি। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে দুর্নীতি নেই। সো তখন এক্সাম, এই এক্সাম যদি সে পাস করে তার মানেই হচ্ছে সে ট্রাফিক আইন জানে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানেই এই 100টা অ্যালগরিদম পারবে, বা এই কয়টা কোড পারবে, বা এই পার্টিকুলার স্কিলগুলো পারবে, নট নেসেসারিলি, ঠিক আছে? এটা এরকম ফিক্সড করা নেই। নাম্বার টু, এরকম কোনো অর্গানাইজেশনও নাই যে এই পরীক্ষাগুলো আয়োজন করবে, সিলেবাস তৈরি করবে, এরকম কোনো গ্লোবালি অ্যাকসেপ্টেড কোনো, বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলেও কোনো অর্গানাইজেশন নাই। যেমন বিএমডিসি, তারা মানুষকে মেডিকেল সার্টিফিকেট দেয়, বার কাউন্সিল তারা তাদেরকে অ্যাডভোকেটের সার্টিফিকেট দেয়, এরকম কোনো আমাদের কোনো ইনস্টিটিউশন নাই যারা সিএসসির জন্য স্পেশালাইজড কোনো আইটি সার্টিফিকেট দিবে। তো এই দুইটা রিজনে আইটি প্রফেশনালদের গভর্নমেন্ট লাইসেন্সিং দেওয়া যায় না। আইটি প্রফেশনালদের যেটা দেওয়া যায় সেটা হচ্ছে সার্টিফিকেশন। সো আমরা বিভিন্ন সার্টিফিকেশন পাইতে পারি। সার্টিফিকেশন এক্সাম কিন্তু আপনারা শুনছেন, সিসিএনএ করা আছে না আপনাদের অনেকের? আপনাদের মধ্যে সিসিএনএ অনেকের আছে না করা? করছেন কেউ সিসিএনএ? বা নাম শুনছেন? জি স্যার, নাম শুনছি। নাম পরে শুনছেন? সো এই যে জাভার আগে ছিল, সান সার্টিফাইড জাভা ডেভেলপার ছিল আগে। যেমন সানের সার্টিফাইড জাভা জাভা প্রোগ্রামার, অথবা যেমন এখন ক্লাউড প্র্যাকটিশনার আসতেছে, সো মাইক্রোসফট এজুরে বা এডব্লিউএস সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার, এই যে বিভিন্ন কোম্পানির পরীক্ষা। সো এরা করে কি, এই হুম। কোম্পানিগুলো তাদের নিজস্ব সিলেবাসে একটা পরীক্ষা নেয়, তাদের নিজস্ব স্ট্যান্ডার্ডে, এবং তাদের এই স্ট্যান্ডার্ডে তারা আপনাকে একটা ভেন্ডর সার্টিফিকেট দেয়। ভেন্ডর বলতে এই যে এরকম সান বা ওরাকল সার্টিফাইড ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এরকম বিভিন্ন কোম্পানির নামে আপনি একটা সার্টিফিকেশন পান, এবং এই সার্টিফিকেশন দিয়েও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে একজন আইটি প্রফেশনাল কতখানি এক্সপার্ট, সে কত নাম্বার পাইলো, বা তার কয়টা কত কত লেভেল পাস করলো, সেই জিনিসগুলো। আচ্ছা, তারপরে আসতেছি কি, গভর্নমেন্ট লাইসেন্সিং পড়াই ফেলছি। হ্যাঁ, মোটামুটি এটুকু পড়লেই হবে, ঠিক আছে? এগুলো আর আপাতত দরকার নাই, আছে স্লাইডে।
তার গভর্নমেন্ট লাইসেন্সিং মূলত ওই যে ডাক্তারদের যে ইয়াটা প্রসিডিউরটা লাইসেন্সের ওই বিষয়টা। গভর্নমেন্ট লাইসেন্সিং বলতে আমরা ওই যে বললাম যে আমাদের নির্দিষ্ট কোনো প্রথমত সিলেবাস বানানো যাচ্ছে না, যে আমি এইভাবে বলতে পারি না যে এই আইটি প্রফেশনালদের এই স্কিল থাকতেই হবে। আর সেকেন্ড হচ্ছে যে এরকম কোনো গভর্নমেন্ট বডি বা অর্গানাইজেশনও নাই যারা এরকম কোনো সিলেবাস বা কোনো এক্সামের আয়োজন করতে পারবে, যাদেরকে আমরা একটা সেন্ট্রাল বডি হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো, এরকম কোনো ইয়াও নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিও নাই সো টু অ্যাক্রেডিট প্রফেশনাল এডুকেশন। ঠিক আছে, যেমন ডাক্তারদের আছে, জি স্যার। লয়ারদের আছে, কিন্তু সিএসসি পাশ করার পরে তারা আমরাও একটা এরকম একটা পরীক্ষা দিব, পাশ করার পর প্রফেশনাল হিসেবে নিজেদের পরিচয় দিব, এরকম কিন্তু কোনো অর্গানাইজেশনও নাই। একটা যেটা আছে আইবি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, তারা হচ্ছে জেনারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনাকে প্রোভাইড করে। হ্যাঁ, বেসিক্যালি আপনি আপনার নামের আগে ইঞ্জিনিয়ার কথাটা হয়তো লিখতে পারবেন, এটুকুই। বাট এটুকু তো ডাজ নট মিন এনিথিং। ঠিক না? জি স্যার। আমাদের তো দরকার ছিল প্রফেশনাল ডিগ্রি, যে আমি সার্টিফাইড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সার্টিফাইড একজন ওয়েব প্রোগ্রামার, সার্টিফাইড একজন মোবাইল অ্যাপস ডেভেলপার। সো এটা দিয়ে বোঝাই যেত যে এই সার্টিফিকেশন যাদের আছে সবাই এই কটা জিনিস পারে। Yes, কিন্তু এরকম তো ঠিক নাই। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন, কেউ ফ্লাটারে করে, কেউ অ্যান্ড্রয়েডে করে, কোনো ঠিক নেই। ঠিক না? সবই তো মোবাইল অ্যাপস, কেউ রিয়েক্ট নেটিভ চালাচ্ছে। সো একজন হয়তো আরেকজনের স্কিল সম্পর্কে জানেই না। তো এরকম তো কোনো ফিক্স সিলেবাস করা সম্ভব না। আমাদের প্রফেশনটাই কি খুবই ডাইনামিক। So this is the reason we cannot give a certain license to IT workers and IT professionals, and this is why IT workers are not considered by law, are not considered as প্রফেশনাল ওয়ার্কার্স। আমাদেরকে প্রফেশনাল ওয়ার্কার হিসেবে কনসিডার করা হয় না, যদিও আমরা প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি। আমাদেরও কোড অফ এথিক্স থাকতে পারে নিজস্ব, যদিও এরকম নাই। বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে আমাদেরকে কোড অফ এথিক্স দেয়, বাট করতে পারে। আচ্ছা, তো এটুকুই আমরা আজকে রাখি পড়ার ভিতরে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কুইজ দেব। কুইজ। নেক্সট ক্লাসে আমরা কুইজ জি দেব। স্যার। এখন কুইজ অনলাইনেই হবে। আমি কুইজের সিলেবাস টিলেবাস লিখে দিব, কোন পৃষ্ঠা থেকে পড়বেন, বইয়ের মানে বইয়ের কত পেজ থেকে কত পেজ পড়বেন, কোথায় কি লেখা আছে, এগুলা সবই আমি ক্লাসরুমে দিয়ে দিব। সো আপনারা তো নিশ্চয়ই পারেন, এই যে ক্যাম স্ক্যানার, অনেকে আজকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন। সো ওতে লিখে ক্যাম স্ক্যানারের ছবি তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবেন। ওই সময় অতিক্রম হলে কিন্তু আমি আর নিব না। আমি ক্লাসরুমে যেই কটা কুইজ পাবো সেই কটা কুইজের খাতাই দেখব। বুঝতে পারছি? জি স্যার। আমি দিব, টেনশনের কিছু নাই। লেখার সময়, আপলোড দেওয়ার জন্য আলাদা ডেডিকেটেড সময়, সবই দিব। কিন্তু এরপরে আর কোনো সময় এক্সটেন্ড হবে না। সো ডিভাইসগুলো রেডি রাখেন, মোবাইল টোবাইল যেগুলো আছে। স্যার আমি একটু বের হয়ে যাবো স্যার, আমার রোলটা দিয়ে দিতাম। এখনই রোল দিব, এখনই রোল রাখতেছি। রোলটা দিয়ে দিই। বলেন তো স্যারের আইডি। স্যার আমার হচ্ছে 5040। 5040। তরিকুজ্জামান তুর্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, শেখ ইমরানুল। স্যার আমি ব্যবসায় আছি তো, আমাকে একটু যদি দিয়ে দেন। হ্যাঁ, এটা ফাইভ ওয়ান এটা জিরো ফোর 5104। এই শেখ ইমরানুল হক আছেন? নাই। গোলাম কিবরিয়া, ইয়েস স্যার। আলী মুন্নাহার, নাই মনে হয় স্যার। এস এম আশিকুর রহমান, শাহ মোহাম্মদ মুস্তাফিজ, ইয়েস স্যার। রাফি ইসলাম, আবরার, স্যার আসবেন স্যার। তাকবির হোসেন আছে তো স্যার, ইয়াতে জয়েন করা আছে। আচ্ছা, আবরার ফাহিম, কেন স্যার? জাহিদুল ইসলাম, স্যার আছে স্যার। আবি জুবাইর, ইয়েস স্যার। তানভীর রানা, মোহাম্মদ নাসির উদ্দিন,
Yes, sir. Yes, sir. নাজমুল ইসলাম, Yes. Present, please. সৈয়দ মোহাম্মদ জুবায়ের, Yes, sir. মুক্তাদির হোসেন, Yes, sir. বুলবুল আহমেদ, মাহমুদুল্লাহ, তৌফিকুর রহমান, আবু হুরায়রা। তারপর এটা ছিল আচ্ছা, এমডি মোশাররফ, প্রেজেন্ট স্যার। ফয়সাল আহমেদ, সালাউদ্দিন শিশির, Yes, sir. আব্দুল আল শাহরিয়ার, Yes, sir. Yes, sir. সাব্বির মণ্ডল, ইয়েস স্যার। রায়হান সাজিদ, স্যার ও ছিল, ও হচ্ছে অফিস থেকে বের হয়ে গেছে তো তাই। রান্না আক্তার, প্রেজেন্ট স্যার। সিফাত খন্দকার, এমডি রিয়াদ, প্রেজেন্ট স্যার। আশিকুল ইসলাম, আব্দুল আহাদ সরকার, মরিয়ম আক্তার, ওবায়দুল ইসলাম, ইসমাইল হোসেন, সাকিব হাসান। আগে কেউ ছিল এরকম আছে বা কোনো কারণে প্রেজেন্ট দিতে পারেন নাই? না স্যার, ঠিক আছে, বাকি নেই। আচ্ছা, আজকে যেটুকু পড়াইলাম কোনো কোশ্চেন কনফিউশন? না স্যার, পড়তেই আর কি। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এই দুইটা আমরা বইটা খুলবো, বইটা খুলে যেই যেই টপিকগুলো পড়াইছি সেই টপিকগুলো রিডিং করতে হবে, অনলি রিডিং দিব, কোনো মুখস্থ করা নাই। কারণ মুখস্থ করে লাভ নাই, মুখস্থ করতে পারবেন না, অনেক বড়, এক একটা দেখা যাচ্ছে 7-8 পেজ বড়, বাট পড়ুন। যেমন কথার কথা, আপনাদের এখানে এই যে সিএসআর বলতে কি বোঝায়, তো সিএসআরটা লেখা, বা এখানে যেমন দেওয়া হোয়াই ফস্টারিং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এন্ড গুড বিজনেস এথিক্স ইজ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমি পড়াইছি। এই একটা একটা করে পয়েন্ট একটু পড়বেন, আর পরীক্ষার হলে যদি আসে কি করবেন, এই পয়েন্টগুলো লিখবেন আর 2 লাইন করে ব্যাখ্যা লিখবেন, 1 লাইন 2 লাইন করে ব্যাখ্যা লিখবেন। এত বড় হিউজ ইনফরমেশন লেখা দরকার নেই, জাস্ট 1 লাইন 2 লাইন করে ব্যাখ্যা লিখলেই হবে নিজের মতো। স্যার আমরা যাতে মানে ওই কিওয়ার্ড গুলা জানি আর তাদের একটা ব্যাখ্যা জানি, তাই তো, এরকমই তো বিষয়গুলা, আমি যদি মানে মেইন পড়ি আইডিয়া। যে অ্যাভয়েডিং আনফেভারেবল পাবলিসিটি বলতে কি বোঝায়, আমি তো 2 লাইন লিখতে পারি, ঠিক না? এই আর কি। জি স্যার। তারপরে কিভাবে আমি বললাম যে আপনার কোম্পানিতে অনেক আনইথিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করবেন, হ্যাঁ, ইথিক্স কিভাবে ইমপ্রুভ করবেন লিখলেন, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া, হ্যাঁ, একটা ইথিক্স অফিসার নিয়োগ দিব, অথবা এথিক্যাল বোর্ড অফ ডিরেক্টর থেকে একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড দিবে, একটা কোড অফ এথিক্স বানাবো, এই যে আজকেই কোড অফ এথিক্স পড়াইছি, কর্পোরেট কোড অফ এথিক্স আজকেই পড়াইছি। তারপরে এরকম 2 লাইন 2 লাইন করে লিখেছেন, শেষ। মোট কথা নাম্বার অনুযায়ী, নাম্বার হচ্ছে 5, আপনি লিখলেন 4 পেজ, আর আরেকটা নাম্বার 6 লিখলেন 2 পেজ, তাহলে হবে? মনে করেন 4 আর 6 10, 4-এর জন্য লিখলেন 4 পেজ, দিলাম ফুল মার্ক, কিন্তু 6-এর জন্য আর লেখার সময় পেলেন না, তখন কি হবে, ওভারঅল নাম্বারটা কমে আসবে না? তো এরকম জি মানে স্যার। যেটা যেরকম নাম্বার, হ্যাঁ, একটা নাম্বার কমছে 1-1.5 পেজের বেশি লিখলো, আর একটা নাম্বার বেশি 2-2.5 পেজ লিখলো, এরকম। যদিও এখানে পৃষ্ঠা কাউন্ট করব না আমি, খাতা মোটা হইলে বেশি নাম্বার, নো, নট নেসেসারি, ঠিক আছে, মেইন পয়েন্ট বুঝাইতে পারলেই হয়েছে। তো এটা একটা কুইজ দিলেই বুঝবেন আপনাদের স্কোরের কি অবস্থা। যদিও অনলাইন কুইজ একটা বড় সমস্যার মধ্যে আমি পড়ি, হচ্ছে স্টুডেন্টরা কোনোভাবেই চ্যাট জিপিটি ছাড়া লেখে না, সবাই চ্যাট জিপিটি, সবাই চ্যাট জিপিটি। তো যেটার স্যার আমাদের কি এই যে কুইজের চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 1 থেকে কিছু কনসেপ্ট থাকবে? হ্যাঁ, ওই যে বললাম
ট্রেড জি। সাইকেল পড়াইলাম, তারপরে ধরেন কথার কথা মিসরিপ্রেজেন্টেশন। আপনাকে যদি বলি মিসরিপ্রেজেন্টেশন কি, আপনি লিখলেন যে ভুল প্রেজেন্টেশন দেওয়াই হচ্ছে হ্যাঁ, বা পাওয়ার পয়েন্টে মিস্টেক করা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, তাইলে তো আর হইল না। এরকম আর কি, জিনিসটা আসলে কি একটা একটা দুটা লাইন লেখা। অথবা বললাম যে আচ্ছা সাপ্লায়ারের সাথে কি কি এথিক্যাল ইস্যু হতে পারে, তখন আপনি বুঝাই বলবেন যে সাপ্লায়ার অনেক সময় নিজের আইটেম বিক্রি করার জন্য আমাদেরকে ব্রাইব বা ঘুষ অফার করতে পারে, তো সেটা একটা এথিক্যাল ইস্যু। এরকম বুঝে পুরো পেজে একটা জিনিস লিখে দিচ্ছি। স্যার চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আমি একটা ডিটেল দিচ্ছি, কোনটা কোনটা থাকবে কুইজে, কোন কোন টপিক পড়বেন, এগুলো আমি দিচ্ছি। আপনারা হচ্ছে বই থেকে একবার একটু রিডিং দিবেন খালি, বুঝতে পারছি? একটা রিডিং দিবেন, তাহলে একটা মাথায় আসবে, একটা কোনো গল্প আসবে, বুঝতে পারছেন? একটা গল্পের মধ্যে গল্পটা সলভ করতে হবে, ঠিক যেরকম আপনাদের আমি একটা গল্প দিছিলাম, আপনারা সলভ করে নিয়ে আসছেন, এরকমই একটা গল্প থাকবে। কুইজ একটা দিলে বুঝবেন, কিন্তু নিজে প্র্যাকটিস না করে চ্যাট জিপিটিতে দিলে এটা প্র্যাকটিস হবে না, আপনি বুঝতেও পারবেন না যে মিড টার্মে কি